আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেসিক্যালি হচ্ছে আমরা লাস্ট ক্লাসটিতে আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা মূলত হচ্ছে আপওয়ার্কে আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, হুম, অ্যাপ্লাই করতে গেলে আমাদের রিয়েল ক্লায়েন্ট আপনি কিভাবে খুঁজে বের করবেন, কখন আমাদের জবে অ্যাপ্লাই করা উচিত, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো আপনাদের লাস্ট ক্লাসে যে আপওয়ার্কে প্রোফাইলগুলো আমরা ক্রিয়েট করাটা দেখিয়ে দিয়েছিলাম, সেম ভাবে আশা করবো আপনারা সবাই আস্তে আস্তে প্রোফাইলগুলো ক্রিয়েট করে ফেলবেন। একটা বিষয় মনে রাখবেন, বেশি বেশি পোর্টফোলিও অ্যাড করবেন। যত বেশি পোর্টফোলিও অ্যাড করবেন ততই বেশি আপনার কি কাজ পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তো চলেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমরা হচ্ছে দেখাচ্ছি। প্রথমত আমরা এখানে আলোচনা করব যে আপনি একটা আপওয়ার্ক হচ্ছে কি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে মূলত হচ্ছে কি আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হয়, এরপর এখানে আমাদেরকে জবে অ্যাপ্লাই করতে হয়। মানে লাইক বিডি জবস আপনার কি একটা জব পোর্টাল সাইট, সেখানে আপনার কি থাকে, সেখানে মূলত হচ্ছে আপনার সার্কুলার দেয়। বিভিন্ন কোম্পানি কি করে, সার্কুলার দেয়। তো সেই সার্কুলার গুলোতে সবাই কি করে আবেদন করে, দেন আবেদন করার পর এমপ্লয়াররা কি করে বা এইচআর থেকে তারা মূলত হচ্ছে ওই সকল ক্যান্ডিডেটের মধ্যে থেকে তারা একটা শর্ট লিস্ট করে। দেন শর্ট লিস্ট করার পর তারা হচ্ছে এক্সাম নেয়, পরীক্ষা নেয়, বা সরাসরি ভাইভাতে কল করে তারা মূলত হচ্ছে লোক হায়ার করে থাকে। তো ওইখানে কি হয়, বিডি জবস এটা একটা জব পোর্টাল সাইট, তার মানে এখানে জব পোস্ট করা হয়। সো এখানে একটা জব পোস্ট করা হয়, এটা কিন্তু এরকম না 1 ঘন্টার জন্য কাউকে নিচ্ছে বা একদিনের জন্য কাউকে নিচ্ছে। বলা যায় এটা একটা ওভারঅল পার্মানেন্ট বা ফুল টাইম একটা জবের মতো আর কি। যদিও বা সেখানেও শর্ট টার্ম থাকে, বাট এরকম ফ্রিল্যান্স জব পোস্ট না। তো এই যে আপওয়ার্ক.কম, এটা হচ্ছে ফ্রিল্যান্স জব পোস্ট একটা সাইট বা জব পোর্টাল একটা সাইট। তার মানে কি, এখানে আপনার ফ্রিল্যান্সিং মানে কি শর্ট টার্ম, হ্যাঁ শর্ট টাইম, যেগুলো ওই সকল জবগুলো পোস্ট হয় এখানে। তো এখন ওই সকল জবে আপনার আমার মতো অনেকেই অ্যাপ্লাই করে, অনেকেই সেখানে অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমত শর্ত হচ্ছে কি আমাদের একটা প্রোফাইল লাগবে। প্রপারলি একটা কি থাকতে হবে, প্রোফাইল থাকতে হবে। দেন সেই প্রোফাইল থেকে আপনাকে কি করতে হবে, জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জবে অ্যাপ্লাই করতে গেলে আমাদের এখানে কিছু বিষয় জরুরি, যেটা মূলত হচ্ছে আমাদের লাগবে কি কানেক্ট। আমাদের কি লাগবে, কানেক্ট লাগবে। সো কানেক্টের বিষয়টা আসলে কি, কানেক্টের বিষয়টা হচ্ছে যে এই যে দেখেন আমার এখানে 47 কানেক্ট। তার মানে কি একটা পয়েন্ট হিসেবে আপনি যদি ধরেন, হ্যাঁ, তার মানে 47টা কানেক্ট দিয়ে আমি হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে দেখেন আমি যদি কিছু ইনফরমেশন ওপেন করি, লাইক হচ্ছে আমি একটা জব এখানে ওপেন করলাম। এখানে কি লেখা আছে দেখি, এখানে লেখা আছে সেন্ড এ প্রপোজাল ফর 11 কানেক্ট। তার মানে কি, এই জবে যদি আমি আবেদন করি তাহলে আমার কি 11টা কানেক্ট চলে যাবে, 11টা কানেক্ট চলে যাবে। তো তার মানে এক একটা জবে এখানে আপনার মিনিমাম 6টা কানেক্ট থেকে শুরু করে 16-17টা পর্যন্ত এক একটা জবে কানেক্টের প্রয়োজন পড়ে। জবে অ্যাপ্লাই করতে গেলে কি প্রয়োজন পড়ে। তো আমরা এবার আসেন আগে রিয়েল জবটা আগে ফাইন্ডিং করি, যে আপনি কিভাবে রিয়েল জব ফাইন্ডিং করবেন। একটা প্রশ্ন ছিল আরিফ ভাই। জি, এই যে এরকম এক একটা জবে আপনার কি পরিমাণ অ্যাপ্লাই করে, মানে কয়জনের মতো? জি, দেখাবো আমি। তো এখানে দেখেন আমাদের 3টা অপশন আছে, হ্যাঁ, জব, ট্যালেন্ট, প্রজেক্ট। তো আমরা এখানে যদি জব দিয়ে হচ্ছে সার্চ করি, লাইক হচ্ছে আমরা এখানে সার্চ করলাম ফেসবুক অ্যাডস। তো এখানে সবার আগে আপনাকে কি করতে হবে, আপনাকে মূলত হচ্ছে এখানে ফিল্টার করতে হবে
যে রিয়েল ক্লায়েন্ট আসলে কারা। আগে একটা সময় বলা হতো বা আমরা বলে দিতাম, যে সকল ক্লায়েন্টের পেমেন্ট মেথড আপনি ভেরিফাইড দেখবেন তারা মূলত হচ্ছে কি রিয়েল ক্লায়েন্ট। পেমেন্ট মেথড ভেরিফাইড বলতে আসলে কি, তারা মূলত হচ্ছে তাদের পেমেন্ট করার জন্য অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো কি প্রোফাইলে অ্যাড করছে। এই যে দেখাচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড, হ্যাঁ পেমেন্ট ভেরিফাইড। তো ওই সকল জবগুলো হলেই অ্যাপ্লাই করার জন্য বলা হতো। কিন্তু বর্তমানে আপনার প্রচুর ফেক আপনার মাস্টার কার্ড জেনারেটর সাইট তৈরি হয়েছে। সে সকল সাইট থেকে মাস্টার কার্ড এবং সিবিবি কোড যেটা আছে সেই নাম্বারগুলো নিয়ে পেমেন্ট মেথড তারা মূলত হচ্ছে অ্যাড করে ফেক মানে ভেরিফাইড করে ফেক জব পোস্ট গুলো তারা করে থাকে। তো ফেক, এতে করে জি, তাদের প্রফিটটা কি? তারা যে ফেক অ্যাকাউন্ট দিয়ে যে মানে জব পোস্ট ক্রিয়েট করে, তাদের প্রফিটটা কি? তাদের তাদের প্রফিটটা মূলত হচ্ছে এরকম, দেখেন আমি বলি। এক একটা জবে এখানে মিনিমাম দেখা যাচ্ছে ভালো একটা জবে আপনার 100 জনের মতো আবেদন করে। 100 জনের মতো কি আবেদন করে। স্যার, আমি যে বলেন। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ওনারটা শেষ করবো নাকি? উনি যে কোশ্চেনটা করছে যে তাদের প্রফিটটা আসলে কি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো তারা মূলত হচ্ছে কি করে, অনেকে এখানে হচ্ছে জবে অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করলে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে সবাইকে কি করবে জানেন, টেলিগ্রামে যোগাযোগ করার একটা লিঙ্ক দিবে। যে তারা সুন্দর করে একটা ফর্মাল একটা মেসেজ দিবে যে আপনার মূলত হচ্ছে কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আসার জন্য তাদের ম্যানেজার থেকে বা টেলিগ্রামে আসার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। সো ওই 100 জনের মধ্যে থেকে আপনার মিনিমাম 50-60 জন তাদের টেলিগ্রামে যোগাযোগ করবে। তার মানে তারা হচ্ছে এখান থেকে ফ্রিল্যান্সারদেরকে বের করে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসলো। এরপর আপনাকে নক দিবে যে এই কাজ আছে, আপনি এটা করে দিলে আপনাকে এত ডলার দেবো। কত ডলার জানেন, তারা আপনাকে অফার দিচ্ছে 1000-2000 ডলার পর্যন্ত, হিউজ অ্যামাউন্ট তারা অফার করে। তারা হিউজ অ্যামাউন্ট অফার করে, 1000, 2000 কিংবা 500, 600 এরকম আর কি কি তারা অফার করে। তো আপনাকে ধরে নেন এরকম একটা অফার করলো, আপনি তো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি বুঝতে পারতেছেন না, আপনি ধরেই নিচ্ছেন যে ফ্রিল্যান্সিং মানে যেহেতু লাখ লাখ টাকা ইনকাম করা, তার মানে হয়তো বা এই এই হচ্ছে সেই, তার মানে কি আমি একটা কাজ করে দিলে আমি 1000 ডলার ইনকাম করে ফেলবো। ফাইন। তো আপনাকে জাস্ট সিম্পল একটা কাজ করার জন্য সেই বললো কি টেলিগ্রামে আসার জন্য, আপনি টেলিগ্রামে চলে গেলেন। টেলিগ্রামটা কি, টেলিগ্রাম একটা হচ্ছে আপনার মেসেজিং অ্যাপের মতো বলা যায়, যেখানে আপনার কমিউনিটি বা গ্রুপ থাকে বা আপনি সেখানে মেসেজ আদান প্রদান করতে পারেন। এটা রাশিয়ান ভিত্তিক একটা সাইট। টেলিগ্রামটা বর্তমান সময় সব থেকে আপনার সেফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয়। কেন? কারণ এই টেলিগ্রামে যোগাযোগ করা বা কথাবার্তা বলার ডেটাগুলো আপনার মূলত হচ্ছে কি কারো কাছে অ্যাক্সেস থাকে না। না সরকার এটার অ্যাক্সেস নিতে পারে বা কেউ এটার অ্যাক্সেস নিতে পারে, কারো কাছে এটা কি থাকে না। তো যাবতীয় ইললিগেল কাজ গুলো বলা যায় টেলিগ্রামের থ্রুতেই করা হয়ে থাকে। এখন এই টেলিগ্রামে আপনাকে যখন ডাকবে তখন তো আপনি না বুঝেই তার টেলিগ্রামে যোগাযোগ করবেন, সে আপনাকে কাজের জন্য বলবে। তারা জানে যে 100 জন ব্যক্তিকে আমি জবে অ্যাপ্লাই করছি, এর মধ্যে হয়তো আমার 60 জন হচ্ছে কি 60 জন মূলত হচ্ছে তারা হচ্ছে কি টেলিগ্রামে যোগাযোগ করবে। আর মূলত হচ্ছে কি এই 60 জন যারা টেলিগ্রামে যোগাযোগ করবে তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হবে যে তোমরা হচ্ছে এই কাজটা করে দাও, এত ডলার পাবো। তারপর তারা কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিবে। দেখেন বিষয়টা কি, কাজটা কমপ্লিট করে সুন্দর করে ডেলিভারি দিল, ক্লায়েন্ট আপনার কাছে খুবই সন্তুষ্ট। সে আপনাকে একটা ইনভয়েস সেন্ড করলো। ইনভয়েস বলতে কি আপনাকে একটা পেমেন্ট যে পাঠিয়েছে, সে আপনাকে একটা ইনভয়েস দেখাচ্ছে, দিল আর কি পিডিএফ।
আপনার কাছ থেকে অবশ্যই সে আগে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এগুলো নিবে। নেওয়ার পর আপনাকে একটা ইনভয়েস পাঠিয়ে দিল যে এই অ্যামাউন্টটা আপনার এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আপনি অলমোস্ট ম্যাক্স থ্রি থ্রি বিজনেস ডেজ এর মধ্যে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা কি ডলারটা কি অ্যাড হয়ে যাবে। এখন তো আপনার 2 দিন যায়, 3 দিন যায়, ডলার তো অ্যাড হয় না, 4 দিন যায়, ডলার তো অ্যাড হয় না। তখন আপনি হচ্ছে কি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলেন, অ্যাড হচ্ছে না, তারা বলতেছে না এই ধরনের কোনো পেমেন্ট ক্রিয়েট হয়নি। তারপর কি, তারপর মূলত হচ্ছে আপনার তারপর মূলত হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে বললেন যে আমার তো ডলারটা আসেনি, তখন মূলত হচ্ছে বায়ার আপনাকে বলবো ও আচ্ছা আচ্ছা সরি, আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, মানে এরকম বলে বেসিক্যালি অ্যাকাউন্টের ইনফরমেশন আমাদের পেমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করা নাই তো, তো আমাদের পেমেন্ট ডেটাবেজে এটাকে অ্যাড করতে হবে। সো ওই অ্যাড করার পারপসে আপনাকে আমাকে এত টাকা অগ্রিম দিতে হবে, মানে ওইখানে আমাদের একটা সার্ভিস ফি আছে, মানে অ্যাডমিশন ফির মতো আর কি। আপনি যদি ওই পেমেন্ট অ্যাকাউন্ট ওই ডিটেলস গুলো যদি আমাদের অ্যাকাউন্ট সেকশন অ্যাড করতে চান, তাহলে আপনাকে এত টাকার মতো খরচ করতে হবে। কত টাকা আপনাকে বলে দিল, $100। অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড করার জন্য কত ডলার, $100। এখন আপনি তো বলেন না আমার কাছে তো $100 নাই, বা বরঞ্চ এটা বললেন যে আমি কিভাবে ডলার দিব, আমার কাছে তো ডলার নেই বাংলাদেশের। সে আপনাকে বুঝাবে, লাস্ট পর্যন্ত না বুঝলে সে আপনাকে কি বলবে জানেন, যে আপনি চাইলে বিকাশ রকেট নগদ থেকে ওই টাকার সমপরিমাণ টাকা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে এখানে বিকাশ রকেট নগদের লোকরা আসলো থেকে, মানে কি বুঝতে পারছেন যে বিকাশ রকেট নগদ এরা জানলো থেকে, বিদেশিরা। বিষয়টা হচ্ছে যে এরা বিদেশি বলতে আসলে বিদেশি না, এরা মূলত হচ্ছে আপনার আমার মতো পরিচিত বাঙালি ভাই। তার মানে কি, যে তারা মূলত হচ্ছে একটা গ্রুপ, একটা পিপল, এই সকল ধরনের বা এই ধরনের মূলত হচ্ছে কি কাজগুলো করে থাকে, নতুনদেরকে টার্গেট করে। যেমন ফাইবারে নতুন গিগ ক্রিয়েট করার পর ফেক জবের মেসেজ প্রচুর আসে, ফেক জবের মেসেজ কি প্রচুর আসে। তো ওই ফেক জবগুলো মূলত হচ্ছে কিভাবে বোঝা যায়, তারা যখন মার্কেট প্লেসের বাইরে নেওয়ার জন্য মেসেজ দেয় টেলিগ্রামে। তো এখানে দেখেন আপনি যখন হচ্ছে ওই একটা অ্যামাউন্ট ফি দিতে চাইবেন না, যখন আপনাকে আহ, বলবে যে বিকাশ নগদ নগদ, তার মানে এরা কি আমাদের দেশীয় মানুষ। এরা মূলত হচ্ছে এই ধরনের স্ক্যাম গুলো করতেছে। তারা দেখেন ফাইবারে যখন হচ্ছে নতুন একটা গিগ ক্রিয়েট, তারা প্রোফাইল ক্রিয়েট করে নতুনদের, আপনার মিনিমাম, তারা তারা এইভাবে কাজ করে, টিম ওয়ার্ক ওয়াইজ কাজ করে। কিরকম টিম ওয়ার্ক, তারা মূলত হচ্ছে কি করে, একজন ব্যক্তির দায়িত্ব থাকে, আপনার মূলত হচ্ছে কি করতে হবে, আপনার মূলত হচ্ছে আপনার মূলত হচ্ছে কি, যে সে হচ্ছে ফাইবারে যত নতুন প্রোফাইল আছে, নিউ যারা আছে, এদের গিগের লিঙ্ক গুলো তারা ডেটাবেস মানে গুগল শিটে তুলে একজন। এরপর আরেকজন কি করে, শুধু ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করে সারাদিন, কারণ ওই সকল ফেক প্রোফাইল গুলো আপনার সর্বোচ্চ গেলে 1 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকে মার্কেট প্লেসে। ওরা কি করে, শুধুমাত্র ফেক প্রোফাইল গুলো ক্রিয়েট করে, আরেকজন কি করে সে সকল প্রোফাইল গুলোতে লগ ইন করে ওই যে ওই গিগের লিঙ্ক যেগুলো সংগ্রহ করছে ওই সকল ব্যক্তিদেরকে নক দেয়, নক দিয়ে কাজের ব্যাপারে বলে। তো ওদের টার্গেটটা এরকম, সারাদিন এরকম ধরে নেন সাপোজ 100 জন ব্যক্তি টেলিগ্রামে যোগাযোগ করবে, 100 জনকে এই এই কনভিন্স করার চেষ্টা করবে যে আমাদের এখানে অ্যামাউন্টটা দিন। তারা দিতে চাইবে না, বিকাশ রকেট নগদ যার কাছ থেকে যা নিতে পারে 4-5 হাজার করে যা নিতে পারে ওইটা নেওয়ার পরে তারা ব্লক করে দেয়। কারণ আপনার মাথায় তো ওইটা গেঁথে যাবে যে হয়তো বা এটাই, যে আমার পেমেন্টটা আসার জন্য ব্যাংকের ইনফরমেশন আমার এই তথ্যগুলো কি। তো এখানে আপনারা চ্যাট বক্সে লিখছেন আমাকেও দিছিল বিকাশের নাহিদ ভাইয়ের মতো। আচ্ছা, আমাকে টেলিগ্রামে 3টা জব অফার করছে। আচ্ছা,
একটা বিষয়, সহজ হিসাব, টেলিগ্রামে আমাদের রিয়েল কোনো কাজ থাকে না, রিয়েল জব পাওয়া যায় না। সো টেলিগ্রামটাকে ইগনোর করার চেষ্টা করবেন। যারা টেলিগ্রামে আপনাকে আসার জন্য বলবে তাদের থেকে 10 হাত দূরে থাকবেন। এরা আর কিচ্ছু না, এরা জাস্ট হচ্ছে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে চাইবে। সারাদিনে যদি তাদের 4-5 জন হয়, তাদের সারাদিনের কষ্ট হয়ে যাবে। ওকে ফাইন, আমাকে 2টা আছে। কেউ কি এরকম আছেন টাকা পয়সা দিয়ে দিছেন? এখন আরিফ ভাই, যেটা প্রশ্ন হলো এটা, আমরা যদি আপওয়ার্কের মাধ্যমে জবের জন্য অফার করি, তাহলে আমাদের আপওয়ার্কেই থাকা উচিত, আমাদের আউট মার্কেটে যাওয়ার মনে হয় না উচিত হবে। না, মার্কেট প্লেসের বাইরে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। আচ্ছা। একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি। অ্যাস্টেরা, যেটা মার্কেট প্লেস, অ্যাস্টেরা, তারপর সিপিএ গ্রিপ বা ক্লিক ডেক্লার, এগুলো এখানে পিবিবি আর পিপিসি এই কাজগুলো কেমন? আপনি তো সিপিএ মার্কেটিং এ চলে গেছেন মনে হয়। জি স্যার, পিপিসি এন্ড পিবিবি। পিপিসির ফুল অ্যাস্টেরা, তো? পে পার ক্লিক আর পে পার ভিউ। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, আপনি অ্যাডসেরা বা হচ্ছে যেটা বলেন সিপিএ গ্রিক বা যেগুলো আছে সাইট, হ্যাঁ সিপিএ লিড, জি যেগুলো জি সাইট আছে, এইগুলো সিপিএ সিপিএ মার্কেটিংটা আসলে মূলত আসলে কাজটা কি, কাজটা হচ্ছে এই যে আপনি ওই সকল অ্যাডসেরা বা কোথাও থেকে আপনি একটা লিংক, মানে একটা লিংক নিবেন। সেই লিঙ্কটা আপনি ওই, যেটা হচ্ছে আপনাকে একটা কি বলা যায়, মানে ওই লিঙ্ক, কপি পেস্ট করব। হ্যাঁ মানে ওই লিঙ্কটা আসলে কি করানো, লাইক রেজিস্ট্রেশন করাইতে হবে, কিংবা হচ্ছে জাস্ট মানে ইমেলটা সাবমিট করলেই হবে, কিংবা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার কি ওইখানে সাইন আপ পেজে করতে হবে। এই পেজে পেজে ওটা ওটা লিঙ্কটা পেজে কপি করে পেস্ট করতে হবে। আপনি লিঙ্কটা কপি করে পেস্ট করলে সবাই তার ওই লিঙ্কে ক্লিক করবে না। আপনাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা আর্টিকেল ক্রিয়েট করতে হবে, দেন ওই আর্টিকেলে আপনার টার্গেটেড, ওইখানে তো হচ্ছে সিপিএ লিড ব্যাটস এরা, ওইখানে তো আবার বাংলাদেশিদের রেজিস্ট্রেশন বা বাংলাদেশিদের ভিউয়ারদের তো কোনো দাম নেই। ওইটা হইতে হবে ইউএস এর, হ্যাঁ, বা ফরেনারদের। জি ওনাদের হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করাইতে হবে, ওই কান্ট্রির ব্যক্তিদের, ওই কান্ট্রি ব্যক্তিদের আপনার একটা ফর্ম ফিল আপ করাতে হবে। ফর্ম ফিল আপ করাইতে পারলে আপনি হচ্ছে ধরে নিচ্ছে 10 সেন্ট বা 20 সেন্ট বা 30 সেন্ট আপনি পাচ্ছেন। এখন ওদের লিড গুলো সংগ্রহ করার জন্য, ওদের লিড গুলো সংগ্রহ করার জন্য সিপিএ মার্কেটিং যারা করে, অনেকে ক্র্যাগ লিস্ট নামে একটা সাইট আছে সেখান থেকে করে, অনেকে আপনার হচ্ছে কি পেইড মার্কেটিং করে, সিপিএ মার্কেটিং এর জন্য কি পেইড মার্কেটিং করে। যেমন হচ্ছে এরকম হতে পারে কি, যে আপনাকে একটা কোম্পানি, তাদের হচ্ছে কোন একটা প্রোডাক্ট, লাইক হচ্ছে কি তাদের হেলদি প্রোডাক্ট, মানে যারা হচ্ছে চিকন তারা হচ্ছে এই এই প্রোডাক্টটা নিলে তারা হচ্ছে কি হয়ে যাবে, মানে স্বাস্থ্যবান হবে। সো এই প্রোডাক্টটা আপনাকে সেল করার বিনিময়ে হয়তো বা আপনাকে 1-2 ডলার কমিশন দিতে পারে। মানে প্রোডাক্টটা কিভাবে সেল করাবেন, লাইক অ্যাডসেরা বা সিপিআই লিড থেকে আপনি লিঙ্কটা, জেনারেট করা লিঙ্কটা আপনি নিলেন, সেই লিঙ্কটা আপনি আপনার কোনো আর্টিকেল বা ব্লগ সাইটে সেটাকে পোস্ট করার মাধ্যমে ওই ব্লগ সাইটটা কারো কাছে চোখে গেল, ইউএসএ ব্যক্তি, দেন ওই ইউএসএ ব্যক্তি ওই লিঙ্কটাতে ক্লিক করলো, ক্লিক করার পর ওই প্রোডাক্টটা পারচেস করলো। বা প্রোডাক্ট পারচেস করা পর্যন্ত দূরের কথা, কথা হচ্ছে যে ডাইরেক্ট ওই ওদের ওয়েবসাইটে আনতে পারলে আপনাকে 30 সেন্ট করে দিবে। তো আপনি ওদের ওয়েবসাইটে নিয়ে আসলেন, তাকে ট্রাফিক জেনারেট করে নিয়ে আসলেন। সো এই জি জি এইটা মূলত হচ্ছে কি, এই 30 সেন্ট আপনার ইনকাম। এখন হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডসেরা বা আপনি যে সকল সাইট গুলো বললেন, এরা পেমেন্ট দেয়, জি এরা পেমেন্ট দেয়, কোনো সমস্যা নেই, এরা পেমেন্ট দেয়। তবে এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই আবার ভিন্ন ওয়েতে যেতে হবে। ভিন্ন ওয়ে বলতে হচ্ছে, যদি আপনি চিন্তা করেন আপনি গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনি জাস্ট হচ্ছে আহ, মানে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন দেখা যাবে ওইটাতে আপনার আউটপুটটা বেটার আসবে না।
বাট আপনি যখন হচ্ছে একটু ভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আপনি যখন কাজ করবেন, যেমন আমি সিপিএ মার্কেটিং আমি শিখেছিলাম 2016-র দিকে, 2016-র দিকে। তো 2016 সালে যখন আমি ধানমন্ডির একটা ট্রেনিং সেন্টার ছিল, সেই ট্রেনিং সেন্টার থেকে যখন আমি সিপিএ মার্কেটিং শিখি, তো বেসিক্যালি আমাদের হচ্ছে যে প্রথম যে ট্রেনার ছিলেন, উনি মূলত এসইও এক্সপার্ট একজন ছিলেন। তো উনি মূলত হচ্ছে সিপিএ মার্কেটিংটা কিভাবে দেখাতেন, উনি মূলত হচ্ছে কি যেটাকে হালাল ওয়েতে দেখাতেন। হালাল ওয়ে বলতে কি, আপনার হচ্ছে আহ কোনো একটা গেমিং একটা কন্টেন্ট লাইক হচ্ছে উনি কিওয়ার্ড রিসার্চ করে দেখা দিয়েছিল, তারপর হচ্ছে ব্লগ সাইট ক্রিয়েট করে দেখা দিয়েছিল, দেন ব্লগ সাইট আর্টিকেল পোস্ট করার পর ওই সিপিএলই বা আপনাদের যে সকল ওয়েবসাইট গুলো আছে সেই সকল ওয়েবসাইট থেকে আপনার লিঙ্কটা নিয়ে ওইখানে পেস্ট করতে হবে। তারপর ট্রাফিক আসলে আপনার ওই ওই লিঙ্কটা ক্লিক করলে তার আমাদের হচ্ছে কি জেনারেট হবে। কিন্তু স্যার এটা কি হালাল? আমি শেষ করি। কিন্তু আমাদের মূলত হচ্ছে কেউই এই আমাদের ব্যাচে যারা ছিল কেউ এই ধরনের কাজ করতে পারেনি। আর তখন সিপিএ মার্কেটিং এর এখনো যদিও বা এটার আছে, তখন আসলে এখন যেরকম ডিজিটাল মার্কেটিং, মানে সবাই মুখে মুখে বলে যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, কিংবা হচ্ছে গ্রাফিক ডিজাইন এই ধরনের কোর্সগুলোর নাম বলে, তখন 16 সালের দিকে 15-16-র দিকে এই সিপিএ মার্কেটিংটার ভালো নাম ছিল। কেন নাম ছিল? কারণ তখনকার সময় আপনার ইউএস এর ব্যক্তিরা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকতো। হুম। এখন যেহেতু ওরা, এখন কিন্তু ওরা ফেসবুকে কম অ্যাক্টিভ। আচ্ছা, তারপর মূলত হচ্ছে কি তখনকার ওই সিপিএটা মানে চলতো আর কি। তো তখন ওই অনেকে সিপিএ মার্কেটিং কোর্স করে তারা মূলত হচ্ছে এই ধরনের কাজগুলো করতো। তো যখন আমরা হচ্ছে খুবই আনহ্যাপি, মানে আমরা হচ্ছে ওই ট্রেনিং সেন্টার উপর ট্রেনারের উপর, কারণ হচ্ছে কি সবাই ফাইনালি কি কি চিন্তা করছে, কারণ আমিও ওইটা দেখে গিয়েছি সিপিএ মার্কেটিংটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনার 4-5 নম্বরের ক্লাসের পর থেকে আপনার একটা আর্নিং জেনারেট হওয়ার চান্স থাকে। অবশ্যই থাকে, অবশ্যই থাকে। কিভাবে দেখেন, এরপরে আসলো আমাদের আরেকজন ট্রেনার, সে আবার এই সিপিএ মার্কেটিং বা এই ধরনের কাজগুলো একদম তার টিম ওয়াইজ সে কাজগুলো করে। তো সে সরাসরি একদম মুভ করলো প্রথম ক্লাসের দিকে, কয় আপনারা যা শিখছেন ফাইন, বাট আমরা এই সেক্টর না, আমরা হচ্ছে অ্যাডাল্ট সেকশন নিয়ে আমরা কাজ করব। তখন আসলো আসল খেল। দেখলাম, তখন দেখলাম সে কি শিখাচ্ছে। তখন দেখলাম সে ক্র্যাগলিস্ট থেকে লিড নেওয়া শিখাচ্ছে। তারপরে দেখলাম আপনার মূলত আইপি কিনতে হবে, হ্যাঁ, ভিপিএন কিনতে হবে, পেইড ভিপিএন কিনতে হবে। ভিপিএন দিয়ে আপনার আইডেন্টিটি হাইড করে আপনাকে হচ্ছে একজন ইউএস এর ফিমেল হইতে হবে। মানে আইডেন্টিটি হাইড বলতে আপনার একটা প্রোফাইল থাকবে, প্রোফাইল থাকবে লাইক হচ্ছে ক্র্যাক লিস্টে আপনার কি একটা প্রোফাইল থাকবে, হ্যাঁ, বা ফেসবুকে আপনার একটা ফেক প্রোফাইল থাকবে। তো এখন কাজটা হচ্ছে কি যে আপনার এই প্রোফাইল দিয়ে আপনার হচ্ছে ইউএস এর মেল পার্সনদেরকে আপনার হচ্ছে কি কমিউনিকেশন করতে হবে। এরপর যখন এরা আপনার প্রপোজাল আপনার লিংকে ক্লিক করবে, সাথে সাথে ইনকাম জেনারেট হবে। এবং দেখতে পেতাম যে হচ্ছিল, অনেকেই এটা করতেছিল আইপি কিনে কিনে। পরবর্তীতে যাক, আল্লাহর রহমতে আমি ওই 2016 সালে ওই ক্লাস কমপ্লিট করার আগেই আমি ওইখান থেকে চলে আসি। ওই কোর্স কমপ্লিট করার আগেই দেন ওইখান থেকে কি মুভ করে চলে আসি। তো এরপর থেকে আর সিপিএম মার্কেটিং এর দিকে আর আমার মুভ করা হয়নি। যেহেতু আপনি এই সাইটগুলোর নাম মেনশন করলেন, তাই আর আমি আর কি এই ব্যাপারগুলো ক্লিয়ার করলাম। যদি আপনি ভিন্ন সেক্টর নিয়ে কাজ করেন, ইনকাম জেনারেট হওয়া সম্ভব, তবে আপনাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আপনাকে কি করতে হবে, আইপি কিনতে হবে, ইনভেস্ট করতে হবে, যেটাকে বলা হয় ইনভেস্ট করতে হবে। তো আসেন জি স্যার। আচ্ছা, টিমের মাধ্যমে যদি করা হয় তাহলে কোনো টিমের মাধ্যমে যদি কেউ প্রপোজাল দেয়, কাজ করা হয় তাদের মাধ্যমে, তাহলে কি আমি করা যায়? আহ, আমি সিপিএ সেক্টরটা নিয়ে আমি ফিল্ডে তেমন একটা কাজ করিনি, বাট জানা আসলে এতটুকু এতটুকু শেয়ার করলাম। হয়তো বা বর্তমান সময়ে এটা আপডেট হতে পারে, অবশ্যই আপডেট হবে, হয়ে থাকবে। সো হয়তো বা কোনো একটা টিমের মাধ্যমে তো আপনার অনেক কিছুই কাজ করা যায়। বাট বিষয়টা হচ্ছে আমি এখন এটার সাথে নেই। সো আমি আসলে এটা কনফার্ম বলতে পারতেছি না যে আসল ঘটনা এখন কিভাবে হয়। তবে অ্যাডসেরার নামটা অনেক শুনেছি,
বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেছি যে অ্যাড দেখলে বা এরকমই করলে বলে ইনকাম হয়। এটা আমি কনফার্ম, মানে প্র্যাকটিক্যালি আমি এটা কখনো আমি অ্যাপ্লাই করিনি। জি স্যার। আপনাদের হয়তো বা ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন, যেমন অ্যাডসেরা, এটার না, ওয়েবসাইটের নাম হচ্ছে হাইজেটা। জি, আমি অনেকগুলো ভিডিও দেখলাম এই ব্যাপারে। আমার তো মনে হচ্ছে যেটা ভালো হবে না। বিষয়টা হচ্ছে আহ, আমাদের অবশ্যই যদি এখানে আমরা যেহেতু অনেকে বেশিরভাগ মুসলিম আছি, আমি যে জিনিসটা বললাম এইটা অন্য ওয়ে, বাট অবশ্যই হালাল ওয়েও কাজ থাকতে পারে, বাট আমি জানি না। অ্যাড দেখে দেখে ইনকাম করা বা এই ধরনের কাজগুলোতে আই থিঙ্ক না ইনভলভ হয় বেটার, কারণ এগুলো আসলে ফাইনালি আপনাকে একটা ভালো স্যাটিসফ্যাকশন ইনকাম দিবে না। যতই বলেন আপনি যখন হচ্ছে একটা এই ধরনের কাজগুলো করবেন, যেমন আমি যখন ওইটা মনে হলো যে আমি এটা কি করতে চাচ্ছি, মানে এটা তো নিজের, মানে একটা স্কিল ডেভেলপমেন্ট যে বিষয়টা থাকে এইটা কিন্তু আসলে এখানে থাকে না। তবে হ্যাঁ, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি হচ্ছে কি আপনার প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনার ইনকাম জেনারেট করতে পারেন। এগুলো একটা স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে নিজের মধ্যে। হুম। আচ্ছা, আমার মনে আছে এক ভাই হচ্ছে কোশ্চেন করতে চাচ্ছিলেন, তখন আমি একজনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় আপনাকে অফ করে দিয়েছিলাম। আপনার কোশ্চেনটা উত্তরটা দিয়েই আমি রিয়েল ক্লায়েন্ট ফাইন্ডিং এবং জব অ্যাপ্লাই প্রসিডিউরে চলে যাব। ভাই কাকে আটকিয়ে দিয়েছিলাম? সাদিকুল ভাইকে। সাদিকুল ভাই বলেন, শুনতে পাচ্ছি না কিন্তু আপনার কথা। স্যার তাহলে আপওয়ার্ক তাহলে স্যার এই ভেরিফাই ক্লায়েন্টদের রাইখা ওই যে যারা এরকম ফেক যারা এগুলো কাজ করে তাদেরকে স্যার ই করে দেয় না কেন, ডিলিট করে দেয় না কেন এই আপওয়ার্ক থেকে? যেমন আমাদের অ্যাকাউন্ট গুলো ডিলিট করে দেয় যে কোনো ই থাকলে, কোনো প্রবলেম থাকলে। বিষয়টা হচ্ছে দেখেন, ওরা তো আর প্রতিটা মানুষ একটা একটা করে প্রোফাইল চেক করে না, প্রতি মিনিটে আপনার শত শত প্রোফাইল ক্রিয়েট হচ্ছে। এরা হচ্ছে রোবট ক্রিয়েট করে রাখছে। এরা কি করে তৈরি করে রাখছে, রোবট বা বট বলে আর কি, হ্যাঁ। তো যখন তারা এই ধরনের কেউ প্রপোজাল দেয় বা যখন ওরা বুঝতে পারে ওই সকল রোবট এভাবে কমান্ড দিয়ে আছে, একটা মেসেজ, একটা ক্লায়েন্ট যখন 10 জন ব্যক্তিকে, আমি একটা বোঝানোর জন্য একটা রেশিও বললাম, 10 জন ব্যক্তিকে সেম টেমপ্লেট সেন্ড করতেছে, তার অ্যাকাউন্ট ব্লক করে দেয়। হয়তো বা এই কারণে এরপরে ব্লক হয়, মানে এইটা নিয়ে এইটা কিন্তু আপওয়ার্কও জানে, ফাইবারেও জানে। এখন ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.কম এই সকল মার্কেট প্লেস বিরক্ত। শুধু এই মার্কেট প্লেস না, যারা হচ্ছে রিয়েল সেলার ফ্রিল্যান্সার তারাও বিরক্ত। কারণ কি, এখানে কিন্তু ভুক্তভোগী কিন্তু এরা কিন্তু আমাকে নক দিবে না কখনো, মানে আমাদেরকে কিন্তু কখনোই ফেক বায়ার নক দিবে না। কারণ আমরা এগুলোর জানি এরা কাদেরকে টার্গেট করে, যারা নতুন, যারা নিউবি তারা। সো ফাইবারে যখন একটা নতুন একটা গিগ ক্রিয়েট করা হয়, সো ওই ব্যক্তি মিনিমাম 3-4টা ফেক বায়ারের মেসেজ পাবেই, 1-2 দিনের মধ্যে পাবেই। কারণ এরা কি করে, ফাইবারে গিয়ে সার্চ রেজাল্টে গিয়ে আপনার ফিল্টার করে যে নিউয়েস্ট অ্যারাইভাল, মানে কি নতুন যারা আসছে, এবং ওদের একদম গিগ গুলো কপি করে শুধু মেসেজ সেন্ড করতে থাকে। তো বিষয়টা হচ্ছে সবাই তো আর এরকম জানে না, যেমন এই যে এখানে অনেকেই বললেন যে এটা আমার সাথে হয়েছে, আমিও টেলিগ্রামে এরকম করছি, আমিও টাকা দিয়েছি। যেমন আপনি কি জানতেন না? আপনি জানতেন, যদি জানতেন তাহলে এই কাজটা এই ফা দিতেন দিতেন না। সো প্রচুর ব্যক্তি এই কারণে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। প্রচুর ব্যক্তি মানে কি, এই টেলিগ্রামে ডেকে তাদেরকে কাজ করায় নেয়, মানে কাজ কিচ্ছু না। যেমন আমি ডেটা এন্ট্রি যে ক্লাসগুলোতে যখন দেখি, ভাই বিশ্বাস করবেন না, একটা ইমেজ দেখে দেখে টাইপিং করতে হবে, মানে এইটা মানুষের জ্ঞানেও আসে না। 5-6 পেজের ইমেজ দেখে দেখে টাইপিং করতে হবে, বলতেছে যে আপনাকে $2000 দেবে। এখন উনার ওই মাথা ওইটা আসেই নাই, কি ব্যাপার 5 থেকে 6 পেজ মাত্র দেখে দেখে ওয়ার্ডে টাইপিং করে দিব, $2000 দিয়ে দিবে, ওই চিন্তা। পুরাই ফেক। ও ও কি করছে, যে কাজ কমপ্লিট করে ওকে সুন্দর করে ডেলিভার দিছে, দেখেন কি ফর্মালি হয়। ও তো ডেলিভারি দিচ্ছে, ক্লায়েন্ট সুন্দর করে ফিডব্যাক দিছে টেলিগ্রামে, হ্যাঁ কাজ সুন্দর হয়েছে, আমরা পেমেন্ট ডিসবার্স করতে চাই, সো আমাদের পেমেন্ট গেটওয়ে আপনাদের হচ্ছে ব্যাংকের তথ্যগুলো আমাদেরকে দেন। দেন ওই সেলার, ও তো আসলে তখন তো ওই সেন্স নেই, ও তো সুন্দর করে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো দিয়ে দিচ্ছে। তথ্য দেওয়াতে এমন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা সে নিয়ে নিতে পারবে, মানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কেন নিছে, আপনাকে ফাঁদে ফেলার জন্য। তারপর সে একটা পিডিএফ এ, তার আগে থেকে রেডিমেড একটা পিডিএফ ছিল অবশ্যই, সে ওই ইনভয়েসে কি করছে, ওই যে ফ্রিল্যান্সার কাজ করছে তার নাম, তার ব্যাংক অ্যাকাউন্ট, এই সকল জিনিসগুলো তথ্যগুলো দিয়ে সে মূলত হচ্ছে কি একটা পিডিএফ তৈরি করে তাকে সেন্ড করছে। সুন্দর করে বলছে যে আপনি 2-1 দিনের মধ্যে আপনি কি
পেমেন্টটা পেয়ে যাবেন। তো সুন্দর করে পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। তো ফাইনালি যখন হচ্ছে সে আসলে পেমেন্ট পায় না, তখন আবার ব্যাংকে নক দেয়। বায়ের অনেক, আমি দেখেছি অনেক কিভাবে বলে আপনি একটু ব্যাংকে যোগাযোগ করেন, আমরা তো ছেড়ে দিয়েছি। তারপর সে ব্যাংকে যে যোগাযোগ করে, ব্যাংকের কর্তৃপক্ষ বলে না এই ধরনের কোনো পেমেন্ট আসেনি। তখন মূলত হচ্ছে ও আবার ক্লায়েন্টকে নক দেয়। ক্লায়েন্ট তখন বলে ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমরা মূলত হচ্ছে আপনার পেমেন্টটা পাঠিয়েছিলাম, বাট আমাদের অ্যাকাউন্ট সেকশন থেকে সেটা হোল্ড আছে। মানে আপনার ব্যাংকের তথ্যগুলো আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। তো আমাদের সফটওয়্যার নতুন একটা যখন অ্যাকাউন্টের ইনফরমেশন এন্ট্রি করতে হয়, তখন মূলত হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফি লাগে। সো রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাকে $99 অথবা $90 অথবা $100 আপনাকে দিতে হবে। তো যখন এইভাবে সুন্দর করে গুছিয়ে কথাগুলো তারা টেক্সট গুলো করে ইংলিশে, তখন তারা কি ধরে নেয় যে তারা মনে হয় রিয়েল বলছে। আমি বলছি পার্সেন্টেজ কিন্তু অত বেশি না, তারা 100 জনকে নক দিলে 60 জন টেলিগ্রামে আসে, তার মধ্যে 10 জন তাদের পেমেন্ট গুলো দেয়। তাদের টার্গেট থাকে ওই 10 জনই। তো দেখেন, এরপর আপনি যখন বলবেন না আমার কাছে তো $100 নেই, আমি ডলার কিভাবে দেবো, সে বললো কোনো সমস্যা নেই, আপনি এই সমপরিমাণ টাকা আমাদের বিকাশ রকেট নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন। তখনও কিন্তু বান্দার হুঁশ আসে না, কি রে বাবা, ইউএস এর এরা বিদেশের ক্লায়েন্ট তার কাছে বিকাশ নগদ রকেট। কিভাবে চাচ্ছে, কিভাবে চাচ্ছে। আসলে এরা আর কেউ না, মানে এই ধরনের কারা বেশিরভাগ বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান, ফিলিপাইন এরা না, তাই নাইজেরিয়ানরা এরকম টুকটাক করে থাকে। হ্যাঁ, যদিও বা নাইজেরিয়ান আমাদের বাঙালিদেরকে টার্গেট করে না, ওদের দেশের ফ্রিল্যান্সারদেরকে টার্গেট করে। তবে আমাদের বাঙালিরা টার্গেট করে, ইন্ডিয়ানরা আমাদেরকেও টার্গেট করে, কারণ ওরাও বিকাশ রকেট নগদ নাম্বার ওদের আছে। সো ওরাও আমাদেরকে টার্গেট করে, মানে আমাদেরকে বলতে আমরা ওরা বাংলা। স্যার ইন্ডিয়ানরা স্যার তাহলে বাংলাদেশি সিম পায় কোথায়? সিম কেন লাগবে? সিমের কাজ কি? ওরা স্যার এই যে বিকাশ নগদ রকেট, ওরা স্যার এটা ওপেন করবে কিভাবে? ওদের লোডিং ওদের করতে পারবে না? ওদের দেশে ভাই বিকাশ রকেট নগদ চালানো যায়, ওরা চালাইতে পারে। ওরা না, মানে আপনি ইন্ডিয়াতে গিয়ে কলকাতায় গিয়ে আপনি ওই সীমান্তের আশেপাশে আপনি ওইখানে আহ আরামে বিকাশ রকেট নগদ নাম্বারে লেনদেন করতে পারবেন। জি, জি ভাই, এটা করা যায়। আমি নিজে পেমেন্ট করেছি। এটা আমার ভাইয়া ইন্ডিয়া গিয়েছিল, আমি এখান থেকে বিকাশে পেমেন্ট করেছিলাম। ওরা ওইখানে টাকা দিয়েছে বাংলা টাকায়, মানে ওরা ওইখানে মানে সরি, ইন্ডিয়ান রুপিতে। ইন্ডিয়ান রুপি দিয়ে দিবে, হ্যাঁ। এইগুলো এখনকার যুগে এগুলো কোনো বিষয় না। এখন তো বিকাশ বাইরের দেশেও, বিশেষ করে সৌদি আরব, তারপর ওমান, এই সকল জায়গায় অফিসিয়ালি তারা হচ্ছে কার্যক্রম করাচ্ছে। আচ্ছা যাই হোক, বা বিকাশ মিডল ইস্টের ম্যাক্সিমাম কান্ট্রিতে আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বিকাশটা আর আসলে সব দেশেই আছে মোটামুটি। ওরা এটা করে হলো অ্যাপের মাধ্যমে, ওই ওই বিকাশের যে অ্যাপটা আছে, ওই যে অ্যাপের মাধ্যমে মনে হয় করে, যেভাবেই করুক, সিমের আমি মাধ্যমে না। আমার আমি যেটা মেন বিষয়টা আসতে চাচ্ছি যে আপনি হয়তো বা এই লাইনে আসার কারণে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। এই যে এখানে যারা 40 জনের মতো আছেন, আপনারা এই 40 জন যারা আমার কথাগুলো শুনেছেন, যারা এতদিন জানতেন না, তারা এই পাদে কখনো পড়বেন না। বা যারা অলরেডি খরচ করে ফেলছেন, আপনাদের চ্যাট বক্সের মেসেজ দেখলে বোঝা যাচ্ছে দুই একজন হয়তো বা এরকম ইনভেস্টও করে ফেলছেন, মানে টাকা দিয়ে ফেলছেন। সো এরা আসলে আপনাদের, মানে কি বলবো, মানে এরা হচ্ছে ডিজিটাল চোর বলা যায় আর কি। যেমন কিরকম, আমরা রাস্তাঘাটে এখনো দেখা যায় মাঝে মাঝে খাম্বার সাথে খুঁটির সাথে বা বাসে দেখা যেত না, যে পার্ট টাইম জব, ফুল টাইম জব, 3 ঘন্টা কাজ করলে এত টাকা বেতন। হ্যাঁ, 6 ঘন্টা কাজ চাকরি করলে আপনি হচ্ছে মাসে আপনি 18,000 টাকা পাবেন। হ্যাঁ, এসিসি পাশে আপনি 20-30 হাজার টাকা বেতনে চাকরি পাবেন। গৃহিণীদের জন্য কি কি জানি লেখা থাকতো এরকম। তো বিষয়টা হচ্ছে এরা, এরাও কিন্তু ধান্দাবাজ। আপনি ওদের ওইখানে যাবেন, যাওয়ার পর তারা আপনাকে সুন্দর করে সকল কিছু বুঝাবে। বুঝানোর পর সে আপনাকে বলবে যে আপনাকে কোনো জামানত দিতে হবে না, তবে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এবং আপনি যেহেতু ট্রেনিং করবেন সেই খাবার বাবদ আপনাকে এত টাকা দিতে হবে। সে বলবেন, আপনি বলবেন আমার কাছে খাবারের টাকা নেই। আপনি অফিসেই যাবেন, তাদের সাজানো অফিস একদম এই সকল ব্যক্তিদের। তারা বলবে ওকে ফাইন, নো প্রবলেম, আপনি রেজিস্ট্রেশন ফি বাবদ একটা ফর্ম ফিল আপ আছে, এইটার জন্য আপনি হচ্ছে 400-500 টাকা বা একটা অ্যামাউন্ট আপনাকে ধার্য করবে, এটা দিয়ে যান।
তখন হচ্ছে আপনি বলবেন না আমার কাছে এত টাকা নেই, আমি আসলাম, আমার কাছে শুধু গাড়ি ভাড়াটা আছে। এরা এরকম মানুষ আপনার ওই গাড়ি ভাড়াটাও তারা আপনার কাছ থেকে রেখে দেওয়ার চেষ্টা করবে, বলবে আপনার কাছে যা আছে তাই দিয়ে যান। কারণ তারাও জানে এখান থেকে যে একবার বের হয়ে যায় পরে আসার কথা বলে, তারা আর কখনো আসে না, বেশিরভাগ আর কি, তারা আর কখনো আসে না। স্যার, জি। তাহলে আমরা ফেক ক্লায়েন্ট থেকে কিভাবে দূরে থাকবো, মানে কিভাবে ই করবো, এড়িয়ে চলবো, আর রিয়েল ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবো, এটার ওইটা যদি দেখাতেন। হ্যাঁ, এটাই আমি দেখাচ্ছি, দেখেন এখানে চ্যাট বক্সে একজন লিখছেন আকাশ দাস, এফবি গ্রুপে দিছিলাম তারপর ব্লক করে দিছে, আমার জন্য কেমন হবে, আমি একজন হিন্দু। আচ্ছা, লং টার্ম আর্নিং এর জন্য সুইটেবল না। বিষয়টা হচ্ছে দেখেন আকাশ ভাই, মানে এই ধরনের কাজ বিশেষ করে হচ্ছে সিপিএ মার্কেটিং বা এই ধরনের কাজগুলো ইগনোর করে চলবেন, হ্যাঁ, ইগনোর করে চলবেন। তবে হচ্ছে একদম প্রপার স্কিল, যেমন এই যে এখন যে টেক্সটটা লিখছেন সাইবার সিকিউরিটি, গ্রেট, আপনি ইথিক্যাল হ্যাকিং শিখেন, হ্যাঁ, বা সাইবার সিকিউরিটি নিয়ে আপনি কাজ করেন। বর্তমান সময় যেমন হচ্ছে বলা হয় আগামী 30-40 বছর বা 20 বছর মিনিমাম ব্লক চেইন আপনার মার্কেট থাকবে, ব্লক চেইন কিংবা মেশিন লার্নিং, হ্যাঁ। আপনি এখন হচ্ছে একটা যে স্কিলটা আছেন এইটাকে প্রপারলি অ্যাপ্লাই করেন, এখান থেকে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। তো এখন আসেন আমরা যদি আমরা যদি এবার রিয়েল ক্লায়েন্ট ফাইন্ডিং করে কিভাবে জবে অ্যাপ্লাই করব, আমি জাস্ট দুইটা জিনিস বলবো, আপনি ফিল্টার করবেন। এই দুইটা জিনিস ফিল্টার করলে আপনি রিয়েল ক্লায়েন্ট পেয়ে যাবেন। একটা বিষয় হচ্ছে যখন আগে পেমেন্ট মেথড ভেরিফাইড এইটা থাকলে আমরা বলতাম এরা রিয়েল, কিন্তু এখনকার সময় অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনার মাস্টার কার্ড জেনারেট করা যায়, যেটা দিয়ে পেমেন্ট মেথড ভেরিফাইড বানানো যায়। সো এটাতে আপনি কি করবেন না, অ্যাপ্লাই করবেন না। আপনি এখান থেকে চলে আসবেন, ক্লায়েন্ট হিস্টোরিতে চলে আসবেন, এখান থেকে এই দুইটা জিনিস আপনি ক্লিক করবেন, কি 1 to 9 হায়ার্স আর 10 হায়ার্স প্লাস, মানে কি 10 প্লাস হায়ার্স। মানে বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা জিনিস কি, যে একটা থেকে 9টা মানে 9 জনকে হায়ার করছে, মানে ক্লায়েন্ট এখানে ইনভেস্ট করছে। ক্লায়েন্টের হিস্ট্রি কি বলতেছে, সে মিনিমাম একজন ফ্রিল্যান্সার থেকে 9জন ফ্রিল্যান্সারকে হায়ার করছে। আর তারপরের ফিল্টার কি, এরা কারা, যারা 10 জনের বেশি ফ্রিল্যান্সারদেরকে হায়ার করছে, কতজন, 2032 জন ক্লায়েন্ট এখানে আছে জব পোস্ট করা ডিফারেন্ট ডিফারেন্ট। আর একজন থেকে 9 জনের মতো হায়ার করছে 1441, আর কাউকে হায়ার করেনি 1351। এ কাউকে হায়ার করেনি এদের মধ্যে কিন্তু অনেক বেশিরভাগ রিয়েল, বাট ওদেরকে আমরা রিস্ক নিব না, আমরা নিব কি যারা হায়ার করছে, জীবনে একবার হলেও ইনভেস্ট করছে, এদেরটাই আমরা কি যাব, এদেরটা আমরা কি যাব। তো এখান থেকে আপনার, আপনি যে কোনো একটা জব পোস্ট আপনি ওপেন করবেন, তো জব পোস্ট এবার আমরা কিন্তু এটা কিন্তু রিয়েল ক্লায়েন্ট বের করে ফেললাম, এটা কিন্তু শেষ যে আপনি রিয়েল, এখানে যারা আছে সবাই রিয়েল, এখানে যারা আছে কি তারা সবাই রিয়েল। এবার আবেদন করার সময় এত ব্যাক টাইমে আবেদন করবেন না, একদম রিসেন্ট জব পোস্ট গুলো, একদম রিসেন্ট, এই যে 8 মিনিট 5 মিনিট 10 মিনিট আগে এগুলো, তো আপনি এখান থেকে জব প্রপোজালটা ওপেন করবেন সবার আগে। স্যার, জি। কতদিন টাইম লাইন হওয়া উচিত, মানে এক ওয়ান ডে নাকি স্যার এই যেরকম মিনিটের মধ্যে আওয়ারের মধ্যে থাকে ওগুলা? আচ্ছা, আমি বলছি। সো আপনি এটা ওপেন করবেন, ওপেন করার পর সবার আগে আপনার দেখতে হবে কি কভার লেটার, উনি কি লিখছে, সরি ওনার জব পোস্ট উনি কি লিখছে, এটা আপনার দায়িত্ব কি এটা বোঝা, এটা আপনার বোঝার। আপনি যদি জানেন যদি এটা পারবেন তখন মূলত হচ্ছে আপনি নিচের দিকে আসবেন। আচ্ছা, নিচের দিকে আগেই আসতে পারেন, নিচের দিকে আগে এসে কেন কি দেখবেন, এই অ্যাক্টিভিটি অন দিস জব এইটা দেখবেন, অ্যাক্টিভিটি অন দিস জব। এই যে আপনারা কোশ্চেন করলেন যে কয়জন জবে অ্যাপ্লাই করছে এটা কিভাবে বুঝবো, কিংবা কতক্ষণ মানে পুরাতন জবে অ্যাপ্লাই করা উচিত। পুরাতন জবে একদিন 2 দিন কেন যাবেন, সর্বোচ্চ 20-30 মিনিটের উপরে যাওয়া উচিত না, এটা আমার ওপিনিয়ন। তারপরেও যাবেন 1-2 ঘন্টার ওই পুরাতন গুলোতেও যেতে পারেন, তবে অ্যাক্টিভিটি অন দিস জব এইটার উপর ভরসা করে। এখানে কি লেখা আছে, প্রপোজাল less than 5। সো আপওয়ার্কে বেসিক্যালি কয়েক ধরনের প্রপোজাল থাকে, যে এটা কিন্তু এখান থেকে ফিল্টার করা যায়। হ্যাঁ, এই যে নাম্বার অফ প্রপোজাল, এখানে আমরা কি ফিল্টার করছি, ক্লায়েন্টের হিস্ট্রি, আর এখানে ফিল্টার করা যায় নাম্বার অফ প্রপোজাল। প্রপোজাল মানে কি, কতজন আবেদন করেছে, এটাকে বলা হয় প্রপোজাল। তো এখানে বলতেছে less than 5, মাত্র 557টা জব অ্যাভেলেবেল আছে যা এখানে 5 জনের কম ব্যক্তি আবেদন করছে। 5 থেকে 10 মানে কি, এখানে 5টা অপশন থাকে আমাদের, মানে 5 জনের কম
অথবা 5 জনের বেশি 10 জনের কম, অথবা 10 জনের বেশি 15 জনের কম, অথবা 15 জনের বেশি 20 জনের কম, অথবা 20 জনের বেশি 50 জনের কম। আরেকটা লেখা থাকে আপনার 50+। আরেকটা কি লেখা থাকে? 50+। 50+টা মানে কি, এখানে হয়তোবা 200-400 আবেদন করতে পারে, কিন্তু লেখা থাকে 50+। তার মানে 50+ যখনই থাকবে তখন ধরে নিবেন এখানে 50 জনের বেশি, মানে অগণিত অ্যাপ্লাই করছে। হতে পারে সেটা 51, 52, 53, হতে পারে 200, 250, 300, এরকম হতে পারে। কিন্তু যেটা আপনি দেখবেন 20 জনের বেশি 50 জনের কম, তখন আপনি বুঝতেই পারবেন যেটা হচ্ছে আমাদের 50 জনের কম আবেদন করছে, বাট 20 জনের বেশি। এখন এখান থেকে আবার আবার খেয়াল করবেন, আপনারা ওই সকল জবে অ্যাপ্লাই করবেন যেগুলোতে হচ্ছে এই তিনটা, সর্বোচ্চ এই তিনটা আবেদন পড়ছে। তার মানে কি, 5 জনের কম, অথবা 5 জনের বেশি 10 জনের কম, অথবা 10 জনের বেশি 15 জনের কম। এর বেশি যদি হয়ে যায় ওগুলোতে আবেদন করার দরকার নেই, কারণ অলরেডি অনেকগুলো প্রপোজাল পড়ে গেছে। অলরেডি অনেকগুলো প্রপোজাল কি পড়ে গেছে। So, আপনি এখান থেকে ওপেন করলেন, ওপেন করার পর আপনার যেটা দায়িত্ব, এটা আমরা বুঝে ফেললাম। হ্যাঁ, কখন আমরা আবেদন করব। এই এই যে 17টা কানেক্ট লাগবে এই জবে, চিন্তা করা যায়? আচ্ছা, 17টা কানেক্ট মানে হচ্ছে আপনার 10টা কানেক্টের যদি $1.5 দাম হয়, তাহলে হচ্ছে 60টা কানেক্টের দাম ধরে নেন আরো $1, $2.5। $2.5 আপনাকে খরচ করে জবে আবেদন করতে হবে। শুধুমাত্র এটা মিনিমাম রিকোয়ারমেন্টস। আবার যদি আপনি বুস্টিং করেন তখন তো আরো এক্সট্রা, আরো আপনার কানেক্টের প্রয়োজন পড়ে। দেখেন এই জবে কতজন আবেদন করছে? কেবলমাত্র 5 জনের বেশি কি আবেদন করছে। কেবলমাত্র 5 জনের বেশি আবেদন করছে। তো এটা আমরা যদি বা যাব না, চলেন আমরা এখান থেকে একটা জব ওপেন করলাম, যেখানে হচ্ছে কি আমাদের এটাতে দেখেন অলরেডি এই যে 20 জনের বেশি 50 জনের কম হিউজ আবেদন করছে। হ্যাঁ, সো আমরা এখানে অ্যাপ্লাই অন দিস জব এটাতে ক্লিক করে, আমি যদিও বা সাবমিট করবো না, বাট প্রসিডিউরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপ্লাই অন জবে ক্লিক করার পর, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদের পেজটা চলে আসবে। তো আপনারা মূলত হচ্ছে দেখেন, একটা জবে অ্যাপ্লাই করার সময় কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হয়। আরিফ ভাই, জি, এই যে আমাদের যে নিশ নিয়ে আমরা মানে কাজ করব, যেটা গিগ দিব, হ্যাঁ, মানে ধরেন আমি এসইও নিয়ে করব বা ডোমেইন রিসার্চ নিয়ে করবো, তো ওই রিলেটেড যদি আমার জব খুঁজতে হয়, ওইটা আমি খুঁজবো কিভাবে? এই যে কেন আপনার তো এখানে সার্চ, আমরা ফেসবুকে অ্যাড কিভাবে আসছে, এই যে সার্চ রেজাল্ট আছে না, এখানে আপনি সার্চ দেবেন। তো সাবমিট প্রপোজালে আসার পর আপনি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখানে মূলত হচ্ছে কি আমার এটা থাকলো, তারপর নিচের দিকে আসি, এই যে কত ডলার আওয়ারলি রেট আমরা দিতে চাই। ক্লায়েন্টের বাজেট হচ্ছে কি 8 থেকে 25 ডলার। সো ক্লায়েন্টের যেহেতু বেশি বাজেট আছে, so আমরা কি করব, এখান থেকে মূলত হচ্ছে লাইক হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। $10। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন এখানে কি আছে, যে আপনি শিডিউল এ রেট ইনক্রিজ। তার মানে কি, আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনার শিডিউল তৈরি করে রাখতে পারেন রেট ইনক্রিজ করার জন্য। মানে এটা কিভাবে, লাইক হচ্ছে হাউ অফেন ডু ইউ ওয়ান্ট টু রেট ইনক্রিজ। আপনি কিভাবে রেট ইনক্রিজ করবেন। এখানে হচ্ছে কি নেভার, নেভার মানে কি, এটা ইন ফিউচার আর কখনো প্রাইসটা বাড়বে না, নেভার। আপনি দিতে চাচ্ছেন না এভরি 3 মান্থ, 3 মাস পর পর আমার পেমেন্টটা বাড়াতে হবে। 3 মাস পর পর আপনার পেমেন্টটা বাড়াতে হবে, অথবা 6 মাস পর, অথবা 12 মাস পর। So, আপনি 3 মান্থ দিলেন। সো 3 মান্থ পর আপনার পেমেন্টটা কিভাবে বাড়বে দেখেন, কত পার্সেন্ট। আপনি কত পার্সেন্ট বাড়াতে চান, কাস্টম মানে আপনার মন মতো দিতে পারেন। 10%। 10% দিলে আপনার এই যে দেখেন 3 মাস পর হয়ে যাবে 9.90, 6 মাস পর 10.89। এভাবে কি আপনার পেমেন্টটা বাড়তে থাকবে।
এইটা হচ্ছে আপনার একটা প্রপোজাল। বায়ার যদি আপনার এটা একসেপ্ট করে তাহলে এটা অ্যাপ্লাই হবে। এরপরে দেখেন কভার লেটার। কভার লেটারের ক্ষেত্রে আপনাকে মূলত হচ্ছে জাস্ট সিম্পল ভাষায় আপনার কাজের প্রসিডিউর গুলো লিখতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে চান, চ্যাট জিপিটি অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট হচ্ছে কি, এই জব পোস্টটা চ্যাট জিপিটিতে পেস্ট করে দিয়ে তাকে বলেন যে আমাকে হচ্ছে কভার লেটার দেন। তখন সে কি করবে, আপনাকে একটা কভার লেটার দিবে। দেন সেই কভার লেটারটাকে আপনি আপনি একটু কাস্টমাইজ করে আবেদন করতে পারেন। তো কভার লেটারটা হচ্ছে এটা আপনাদের বিষয়ে, আপনাদের স্কিল রিলেটেড কভার লেটার অবশ্যই লিখতে হবে। স্যার, জাস্ট, জি, কভার লেটার কি কি থাকা উচিত? ওই যে বললাম না, আপনি কাজটা কিভাবে করবেন সেই প্রসিডিউরটা থাকা উচিত। আপনি ফেসবুক, এটা যেমন হচ্ছে লাইক কি জব ভুলে গেছে, যেমন ইনস্টাগ্রাম অ্যাড বা ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড আপনি কিভাবে রান করবেন, মানে আমার কাজের প্রসিডিউর, আমি কিভাবে কিভাবে কাজটা করে দিব তাকে, সেই প্রসিডিউরটা ওর লিখে দিব। আপনার যে প্রপোজালটা আছে, জব পোস্ট আছে, এই জব পোস্টে আসলে বাইরে কি চাইছে, যেমন দেখেন ইউ উইল নিড টু ক্রিয়েট এন্ড সেট আপ পিক্সেল। তার মানে পিক্সেল আপনি ক্রিয়েট করবেন সেটা মেনশন করতে হবে। মানে তার আপনার প্রপোজালটা ভালো করে পড়ে দেন হচ্ছে আপনার সেই অনুযায়ী কভার লেটার লিখতে হবে। কভার লেটারে এগুলো অ্যাভয়েড করবেন। কি, আমার নাম আরিফ, আমি 5 বছর ধরে ফেসবুক মার্কেটিং এর কাজ করি, আমি 5 বছর ধরে এতগুলো বাইরের কাজ শেষ করছি, হ্যাঁ আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে, আমি সাকসেসফুলি এই কাজ করে দিতে পারবো। এইখানে দেখেন হয়তো কথা বলতে বলতে আমাদের 2-3 লাইনের প্যারাগ্রাফ হয়ে গেছে। বায়ার কি করবে, আমাদের মূলত হচ্ছে এই ধরনের প্রপোজাল গুলো স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে। বায়ার কি করবে, আমাদের এই ধরনের প্রপোজাল স্কিপ করার চেষ্টা করবে। তো স্কিপ করার চেষ্টা করার একটাই কারণ, সেটা মূলত হচ্ছে কি, তো এখানে হচ্ছে ওই কভার লেটারটা মূলত হচ্ছে কি, যে আপনার এই ধরনের কথাগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো কভার লেটারে আপনার হচ্ছে কি, বায়াররা যখন কভার লেটার গুলো রিড করে না, তাদের ওয়ালে তো মানে যখন তাদের আপওয়ার্কে প্রোফাইল আসে, তো শুরুতে যদি এই ধরনের কথাগুলো দেখে তখন তারা এগুলো স্কিপ করে। তাহলে কভার লেটারে রাখবেনটা কি, কভার লেটারে রাখবেন কোশ্চেন, কভার লেটারে রাখবেন ওয়ার্কিং প্রসেস। আরেকটা বিষয় আছে খেয়াল করতে হবে, কভার লেটার পড়তে হবে, পড়বেন কেন পড়বেন, বায়াররা যারা আসলে এক্সপিরিয়েন্সড বায়ার তারা জানে, তারা কি জানে জানেন, তারা জানে অনেক ফ্রিল্যান্সার আছে তাদের হচ্ছে আগে থেকে প্রিমেড টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট কপি করে পেস্ট করে দেয় কভার লেটার না পড়ে। তো ওগুলো যাচাই করার জন্য তারা কি করে জানেন, মাঝখানে কোথাও একটা লিখে দেয় বা শেষের দিকে কোথাও লিখে দেয়, প্লিজ স্টার্ট ইউর প্রপোজাল উইথ ইউর ফেভারিট কালার, অথবা রাইট ইউর কভার লেটার উইথ ইউর ফেভারিট কালার। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, অথবা বলতেছে যে রাইট ইউর কভার লেটার উইথ সলভ দিস ইকুয়েশন। নিচের দিকে আপনাকে বললো 2+2 কত হয়, সেটার অ্যান্সার লিখে আপনাকে মূলত হচ্ছে কভার লেটারটা শুরু করতে হবে। এখানে কি চালাকিটা করছে, তাহলে সে বুঝতে পারছিল, আপনি যখন ওইটার অ্যান্সার দিয়ে লিখবেন তখন সে বুঝলো না এই ব্যক্তি আমার কভার লেটারটা পড়েছে। সো এইগুলো খেয়াল করে আমাদের জবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখেন, আপনি ধরে নিচ্ছে আপনি এখানে একটা কভার লেটার লিখলেন, আপনার মতো করে একটা কভার লেটার লিখলেন। তারপরে দেখেন এইখানে কিছু কোশ্চেন থাকতে পারে যেটা বায়ার দিয়ে দেয়। কি বলতেছে, ডেসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট। এখানে কিন্তু একটা চালাকি করতে হবে আপনাকে। আমি সবসময় বলি, কাজে
আবেদন করলে আপনাকে ওরকম ভাবে আবেদন করতে হবে। তো এখানে এই যে ডেসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট, এখানে আমি যেটা বলি যে আমাদেরকে সবসময় ওই ধরনের জবে অ্যাপ্লাই করা উচিত যে ধরনের জবগুলোতে আমরা আমাদের প্রিভিয়াস কাজের এক্সাম্পলটা বা এই ধরনের কোনো কাজ করা থাকলে অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারে। এই যে এইখানে অ্যাটাচমেন্টের একটা অপশন আছে। তার মানে কি আপনি ফেসবুক পিক্সেল লাইক হচ্ছে সেট আপ করছেন কারোর জন্য, তো ওইটার মূলত হচ্ছে কি আপনি এটার স্ক্রিনশট আপনি এখানে আপলোড করে দিলেন, বা কোনো লিঙ্ক থাকলে আপনি এই ডেসক্রিপশনের মধ্যে ডিটেলস লিখে দিয়ে বলে দিলেন, লিঙ্কটা পেস্ট করে দিলেন। সো এইটা করলে কি হবে, বাইরেরা আসলে আপনার প্রপোজালটার মধ্যে যদি ঢুকে কপাল গুনে, তাহলে সে এগুলো দেখার মাধ্যমে আপনাকে সে কনফার্ম করতে পারবে। প্রোফাইল হাইলাইটস নিউ, এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, হয়তো সবার প্রোফাইলে নাও থাকতে পারে। এখানে কি বলতেছে, অ্যাড অ্যান আপওয়ার্ক জব, মানে কি ওকে প্রোফাইল হাইলাইটস মানে বায়ারকে আপনি দেখাচ্ছেন অ্যাড অ্যান আপওয়ার্ক জব। এই ধরনের কোনো জব যদি অলরেডি আপনি আপওয়ার্কে কমপ্লিট করে থাকেন, তাহলে এটাতে ক্লিক করে আপনি কি করতে পারবেন, ওই ধরনের জবগুলো আপনি এখানে দেখিয়ে দিতে পারবেন। যেহেতু আমার জবগুলো করা আছে এই জন্য কি এগুলো এখানে আসতেছে, দেখাচ্ছি আর কি আসতেছে। সো আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করে দিতে পারি, সিলেক্ট হাইলাইট, তারপর এখানে অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। সো এরকম আমরা চারটা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আরিফ ভাইয়া, জি বলেন। মাইক একটু পরপর বন্ধ হয়ে যাচ্ছে। না আমি বন্ধ করে দিচ্ছি এই জন্য আর কি, সমস্যা নেই। আচ্ছা। সো এখান থেকে মূলত হচ্ছে আমরা চারটা কি করতে পারবো, হাইলাইট সিলেক্ট করতে পারবো। যেমন এটা আমরা একটা করলাম, সো আমি এটা যেমন ক্যান্সেল করে দিলাম। তারপরে অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্ট, তার মানে কি আপনার প্রোফাইলে যে পোর্টফোলিও গুলো আছে ওইখান থেকে আপনি কোন একটা পোর্টফোলিও এখানে কি সিলেক্ট করে দিতে পারেন। ওইখান থেকে কোন একটা পোর্টফোলিও আপনি কি করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। এটা একটা বিষয় গেল। তারপর দেখেন অ্যাড এ সার্টিফিকেট, আপনার প্রোফাইলে যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনার প্রোফাইলে লাইক হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং একটা সার্টিফিকেট আছে, আপনি সেটা কি করলেন, অ্যাড করে দিলেন। সো এরকম কি আমরা এগুলো এভাবে অ্যাড করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি। এবার আসেন আবার আরেকটি জায়গায়, মানে আপওয়ার্কের বিজনেস পলিসিতে, যেটা হচ্ছে কি বুস্ট ইওর প্রপোজাল, যেটা হচ্ছে অপশনাল, নট ম্যান্ডেটরি বাট অপশনাল। এগুলো কিন্তু অপশনাল ছিল, এগুলো আপনার ইউজ করতেই হবে তা কিন্তু না। কি বলতেছে, Bid with Connect to be shown earlier on a client's list. আপনি ফার্স্টের দিকে, ফার্স্ট মানে ক্লায়েন্টের লিস্টের প্রথম দিকে থাকার জন্য বা আপনার বিডিংটা দেখানোর জন্য আপনি কানেক্ট খরচ করতে পারেন আর কি। আপওয়ার্ক উইল অনলি চার্জ, আপওয়ার্ক শুধুমাত্র চার্জ করবে ইওর বিড, আপনার বিডটা, আপনার বিড মানে কি আপনার প্রপোজাল, ইফ মানে আপনি যে বিটটা করছেন এক্সট্রা অতিরিক্ত কানেক্ট দিয়ে যে আপনি বিটটা করছেন, সেটা মূলত হচ্ছে কখন আপনার মূলত হচ্ছে আপওয়ার্ক চার্জ করবে। আচ্ছা এক মিনিট। তো আপওয়ার্ক মূলত হচ্ছে আপনার চার্জ করবে তখনই ইফ ইউ আর অ্যামং দ্য টপ 4 বিডার্স। তার মানে কি আপনি যদি উপরের সারির 4 নাম্বার পজিশনের মধ্যে আপনি কি থাকেন, চারের মধ্যে যদি আপনি থাকেন, তখনই কিন্তু আপনার ওটা চার্জ করা হবে। এই যে 1 2 3 4 এই 4 প্লেসের মধ্যে যদি আপনি থাকেন, অর ইফ দ্য ক্লায়েন্ট ইন্টারেক্ট উইথ ইউর প্রপোজাল, অথবা আপনার প্রপোজালে আপনার বায়ার দেখলো, দেখার পর আপনাকে মেসেজ দিল বিফোর দ্য অকশন ক্লোজেস।
তার মানে কি, এই যে জব বা বিডিং যেটা একটা চলছে, মানে একটা প্রপোজাল, মানে জব এখানে যে পোস্ট করা হয়েছে, সেই জবে কি অনেকে আবেদন করতেছে, এইটা ক্লোজ কখন হয়? বায়ার যখন কাউকে হায়ার করে, বায়ার যখন কাউকে হায়ার করে ফেলে, ওর আগ পর্যন্ত, ওর আগ পর্যন্ত যদি আপনি 4-এর মধ্যে থাকেন, অথবা 4-এর মধ্যে যদি নাও থাকেন, 10, 12 বা 20 নাম্বার পজিশনেও যদি থাকেন, যদি বায়ার আপনার ওই পজিশন থেকেও আপনাকে যদি খুঁজে বের করে সে আপনাকে নক দেয়, তাহলে কি আপনি কি এই কানেক্ট গুলো আর ফেরত পাবেন না। কোন কানেক্ট গুলো? প্রথম প্লেসে কে আছে? 25টা কানেক্ট খরচ করছে সে। 25টা বলতে কি, মেইনলি তার কানেক্ট এখানে লাগতেছে কতগুলো? মেইনলি তার লাগতেছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে গেল, এই যেটা 17টা জন দেখাইলেন? 17টা, হ্যাঁ 17টা কানেক্ট লাগে স্যার, 17টা। 17টা কানেক্ট। আর উনি 25টা যেহেতু খরচ করছে, তার মানে হচ্ছে 17 আর হতে 25 তার কয়টা লাগে? আটটা। আটটা। 8টা স্যার। আর 8টা খরচ করছে, লাইক এখানে আমি 10টা দিলাম, সেভ বেটে ক্লিক করলাম, আমার 10 নাম্বার, আচ্ছা 10টা দিলে তো টোটাল 10টা, এখানে আমাকে দিতে হবে আহ 27টা স্যার। 26টা দিয়ে সিলেক্ট করি। হ্যাঁ, এই যে দেখেন আমি প্রথম পজিশনে চলে আসছি। কেউ কেউ কিছু বলতেছেন? তো দেখেন, আমাদের মূলত হচ্ছে এই, আমি ফার্স্ট পজিশনে চলে আসলাম। এখন দেখেন, বায়ার 6-7 নাম্বার থেকে কাউকে হায়ার করে ফেলছে, আমি প্রথম পজিশনে আছি, আমি অতিরিক্ত কয়টা কানেক্ট খরচ করছি? 9টা। 17টা তো কাউকে ফেরত দিবে না, এখানে যারা আবেদন করছে ওই 17 কানেক্ট কিন্তু কেউই ফেরত পাবে না। যদি বায়ার কাউকে হায়ার করে, 17 কানেক্ট ফেরত দিবে না। তবে যারা অতিরিক্ত কানেক্ট দিয়ে আবেদন করছে, যারা অতিরিক্ত কানেক্ট দিয়ে আবেদন করছে, তারা যদি আপনার 4-এর মধ্যে থাকে, 4 নাম্বার পজিশনের মধ্যে থাকে, তখন কিন্তু তাদের মধ্যে থেকে যদি সে জব পাক বা না পাক, তাকে কিন্তু কানেক্ট ফেরত দেবে না, অতিরিক্ত যে 26টা বা 25টা বা 12টা 11টা। তবে 4-এর নিচে, লাইক হচ্ছে 10টা কানেক্ট দিয়ে কেউ আবেদন করছে, তাকে বাইর নকও দেয় নাই, তাকে বাইর হায়ার তো দূরের কথা, নকও দেয়নি, অন্যজনকে নক দিয়ে হায়ার করে নিয়ে নিছে, ওর ওই অতিরিক্ত 10টা কানেক্ট ফেরত দিয়ে দিবে। ওর ওই অতিরিক্ত 10টা কানেক্ট কি করবে? ফেরত দিয়ে দিবে। স্যার, জি। যদি স্যার প্লেসমেন্ট তার র্যাঙ্কে পঞ্চম বা ষষ্ঠ হয়, তার কানেক্ট যদি 17টার উপরে হয়, তাহলে তার তার এই ক্লায়েন্ট মনে করেন তাকে মেসেজ দেয়ও নাই, তার সাথে ইন্টারেক্ট করে নাই, তাহলে তার ওই 17টা কানেক্ট কেটে নিবে, কিন্তু তার অতিরিক্ত যে কানেক্ট গুলো সে খরচ করছে ওগুলো ফেরত দিয়ে দিবে। জি, ওগুলো ফেরত দিয়ে দিবে, এক্স্যাক্টলি এটাই, ওইটা ফেরত দিয়ে দিবে। আবার যদি ওই যদি 6-7 যদি পজিশনে তার প্লেসমেন্ট যদি চতুর্থের মধ্যে না থাকে তারপরেও। চতুর্থতে না থাকলেও তারপরে ফেরত দিবে, ওইটাই তো রুলস। মানে 4-এর মধ্যে না থাকলে আপনার কানেক্ট গুলো ফেরত দিয়ে দিবে, যদি বাইরে আপনাকে মেসেজ না দেয়। আর 6-7-এ আছেন কিন্তু বাইরে আপনাকে নক দিছে না, তখন কিন্তু আর ফেরত দেবে না। ক্লিয়ার? ওকে স্যার। এইটা ধরেন যদি ধরেন যদি আপনার নক দিল, হ্যাঁ, আর নক দিল কিন্তু জব হইলো না, হ্যাঁ, তখন কি আপনি এই কানেক্টটা ফেরত পাবেন? না, নক দিলে যদি বাইরে আপনাকে হাই লিখেও নক দেয়, এরপরে যদি আপনার মেসেজ আর রিপ্লাই না দেয়, ওই কানেক্ট হুম। আপনাকে আর ফেরত দেবে না বায়ার, মানে আপওয়ার্ক সে ফেরত দিবে। যদি আপওয়ার্ক তো এখানে লিখেই দিছে, অফ ইফ দ্য আচ্ছা, ক্লায়েন্ট ইন্টারেক্ট উইথ ইউর প্রপোজাল। ইন্টারেক্ট মানে কি, আপনার জাস্ট আপনার প্রপোজাল থেকে সে আপনার সাথে কোনো জাস্ট কমিউনিকেশন করলো আর কি। আচ্ছা। তাহলে তো এটা একটা সমস্যার মতো যে উনি যদি জবে যদি নাও নেয়, শুধু হাই দিলে মনে করেন যে আমার যেগুলো আমি এক্সট্রা দিলাম, হ্যাঁ, ধরেন 7টা 8টা দিলাম আর আয় দিলাম 17টা, সবগুলি আপনার কেটে নিল। এখন বিষয়টা হচ্ছে, এটাই হচ্ছে সিস্টেম, মানে এখানকার আপওয়ার্কের পলিসি। আমি বললাম না, আপওয়ার্ক হচ্ছে ভালো একটা বিজনেস পলিসি বের করে নিছে। যেমন এই প্রপোজাল আমরা দেখতে পাইছি, কতজন আবেদন করছে? ধরে নেন না 50 জন আবেদন করছে। কতজন? 50 জন। তো এটা তো হচ্ছে 17টা কানেক্ট আপনার লাগতেছে। 17টা কানেক্ট মিনিমাম, আমরা যদি ক্যালকুলেটর হাত দিই, আপনার হচ্ছে 17 ইন্টু
50, 850টা কানেক্ট কি অলরেডি এটা খরচ করা হয়েছে, 850টা। সো আমাদের 10টা কানেক্টে $1.5। আমরা যদি আটশো প্লাস পঞ্চাশ ট্যাক্স। ওইটা তো $85। আচ্ছা, ধরে নেন 850 ভাগ আমরা যদি 10 দেই তাহলে 85। তো 85 তো আমাদের হচ্ছে নর্মালি মানে 10, $1 করে যদি হয়, তাই না? কিন্তু এখানে তো আমাদের $1.5। মানে আপনি ধরে নেন $100 মতো অলরেডি আপওয়ার্কের ইনকাম হয়ে গেছে। মানে এই জবে হচ্ছে অলরেডি হায়ার করার আগেই $100 ইনকাম। তারপরে যখন কাউকে হায়ার করবে ওর থেকে তো 10% কেটে রাখা শুরু করবে, ওর থেকে কি 10% কেটে রাখা শুরু করবে, ওইখানে তো এক্সট্রা ইনকাম আছে। এটা হচ্ছে দেখেন আপওয়ার্কের একটা ভালো মার্কেটিং পলিসি আর কি। হ্যাঁ, যেটা লিখছেন আকাশ ভাই। আপওয়ার্কে আপনার জবের আপনার সম্ভাবনা কিরকম? না, এখানগুলো জবগুলো যেগুলো বের করছে এগুলো রিয়েল জব, এবং হচ্ছে যদি আপনি সুন্দর করে কভার লেটার গুলো লিখে আবেদন করেন এবং হচ্ছে ও আচ্ছা, আবেদন কখন করবেন এই পয়েন্টটা একটু শেষ করি বলে। দেখেন, জব পাওয়া যায়, আপনি হচ্ছে যদি ভালো জবে অ্যাপ্লাই করেন, মোটামুটি 20-30টা জবে অ্যাপ্লাই করেন, আপনি কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করা যায় যদি আপনি ওই মাপের কভার লেটার লিখে আবেদন করেন। আসেন, এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো যে আপনি কখন জবে অ্যাপ্লাই করবেন। দেখেন, আমি আপনাদেরকে জাস্ট একটা কোশ্চেন করি, কখন জব অ্যাপ্লাই করার আগে একটা কোশ্চেন করি। আপনি একটা রেসে নামবেন, প্রতিযোগিতায়, রেস, দৌড়ানোর রেস, ধরে নেন কি দৌড়ানোর রেস। সো দৌড়ানোর রেসে আপনি যখন নামবেন, আপনি 10 জন ব্যক্তির সাথে দৌড়াবেন। মানে আপনাকে দুইটা অপশন দেওয়া হলো, 10 জন ব্যক্তির সাথে দৌড়াবেন, আরেক জায়গা থেকে 100 জন ব্যক্তির সাথে আপনি দৌড়াবেন। তাহলে আপনার উইন হওয়ার চান্সটা কোথায় সব থেকে বেশি থাকবে? 10 জন। 10 জনের মধ্যে দৌড়ানোর, মানে ওইখানে আমাদের চান্সটা বেশি থাকবে, কম্পিটিটর কম। তো এখন ফ্রিল্যান্সিং করে বেশিরভাগ কোন দেশের মানুষ? আপনি স্ট্যাট গুলো চেক করলে দেখবেন আমাদের এশিয়ান কান্ট্রি, বিশেষ করে ইন্ডিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, আমরা কিন্তু পাশাপাশি কান্ট্রি। এবং আমাদের দেশের কিন্তু টাইমটা 1 ঘন্টা সর্বোচ্চ গেলে আপ পেস, মানে এক একটা দেশের সাথে 1 থেকে 2 ঘন্টা। তো এই দেশের ফ্রিল্যান্সারদের সময়টা বা লাইফ স্টাইলটা অনেকটা সিমিলার। মানে কিরকম, ফ্রিল্যান্সার বলি বা যাই বলি কিনা মানুষদের, তো দেখবেন আপনার সন্ধ্যা বা বিকালে বা হচ্ছে রাতে 10টা 11টার দিকে আপনার মূলত হচ্ছে একটু মিউট রাখবেন, 10টা 11টার দিকে এই সময় কিন্তু আমরা বেশি অ্যাক্টিভ থাকি। এই সময়ের জবগুলোতে বেশি প্রপোজাল পড়ে, বেশি কি প্রপোজাল পড়ে। কখন আপনার প্রপোজাল কম পড়ে? প্রপোজাল কম পড়ে মানে কি, ওই 10 জন ব্যক্তির সাথে উইন হওয়ার মতো ঘটনাটা এবার বলি। তো আপনি আবেদন করবেন ফজরের আগে, ফজরের আগে মিনিমাম 4টা 5টার দিকে, 4টা 5টার দিকে। তখনকার সময় কি হয় বলেন তো? ওই সময়টা বেশিরভাগ মানুষ, মানে আমাদের দেশের এই আশেপাশে মানুষরা কি করে, জেগে থাকে। মনে থাকে। আমরা কিন্তু দেখা যায় ওই সারা রাত মোবাইল টিপতে টিপতে যারা স্টুডেন্ট আছে বা দেখা যায় তারা বেশিরভাগ সময় কিন্তু ওই ফজরের আজানের আগ মুহূর্তে আমরা ঘুমিয়ে পড়ি। ওই সময়টাকেই কাজে লাগাইতে হবে। যদি আপনি মুসলিম হন, একটা ছোট্ট একটা গাইডলাইন দেবো, এটা ফলো করেন। তাহাজ্জুদ নামাজের সময় ওঠেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর ফজরের নামাজের আগে আপনি 2টা জবে অ্যাপ্লাই করেন, ফজরের নামাজ পড়ে দেন আর 1-2টাতে অ্যাপ্লাই করেন। 1 সপ্তাহ এই রুটিনটা মেনটেন করেন, ইনশাল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। মানে আমি জাস্ট সাম্প্রতিক হচ্ছে ওই সময়টায় আপনি আবেদন করবেন। ওই সময়টা কেন আবেদন করবেন, যুক্তি আছে এখানে। কারণ ওই সময়টা আমরা বেশিরভাগ মানুষরা ঘুমাতে যাই, ওই সময় জবে আবেদন পড়ে খুবই কম, প্রপোজাল পড়ে কি খুবই কম। এইটা একটা পয়েন্ট ছিল। এবার যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট,
আপনি যে জবে অ্যাপ্লাই করবেন, কি লাগবে? কানেক্ট লাগবে। So, আমরা এখানে যারা আছি আমাদের কিন্তু কারোরই কানেক্ট থাকবে না নতুন প্রোফাইল। এখন আপওয়ার্কের পলিসি নতুন কাউদেরকে কানেক্ট দেয় না। তাহলে কি করণীয়? কানেক্ট আমাদেরকে কিনতে হবে। কানেক্ট আমাদের কি করতে হবে? পারচেস করতে হবে। আপওয়ার্কের যে সিস্টেম, দুইটা ওয়েতে কানেক্ট পারচেস করা যায়। একটা হচ্ছে আপওয়ার্কের আর্নিং ব্যালেন্স থেকে, মানে আপনি কাজ করবেন সেই কাজের আর্নিং অ্যাভেলেবেল ব্যালেন্স দিয়ে, অথবা আপনি কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি ডুয়েল কারেন্সি ডলার দিয়ে আপনি কি ভিসা অথবা মাস্টার কার্ড দিয়ে আপনি পারচেস করতে পারবেন। আমি যেটা দেখলাম আপওয়ার্কে যখন পারচেস করার যে বিষয়টা, যে এরকম না যে আপনার নামেরই কার্ড থাকতে হবে। আপনি অন্য কারো কার্ড দিয়েও আপনি কি করতে পারবেন? পারচেস করতে পারবেন। তবে শর্ত একটাই, ডলার দিয়ে আপনাকে পারচেস করতে হবে। ভিসা কার্ড তো আমাদের এখন মোটামুটি সকল ব্যাংকই দেয়, বাট ভিসা কার্ড দিয়ে যে আপনি পারচেস করতে পারবেন তা কিন্তু না। আপনার সেটা ডুয়েল কারেন্সি হইতে হবে। ডুয়েল কারেন্সি বলতে কি, যেটা হয় কি, আপনার পাসপোর্টের এগেনস্টে আপনাকে ডলার ইন্ডোর্সমেন্ট করে বা ইন্ডোর্স করে আপনার সেইটাতে ডলার লোড দিয়ে, মানে বিডিটি অ্যামাউন্ট দিয়ে বলবেন যে আমাকে ডলারে কনভার্ট করে দেন। তারা ডলার ওইটাকে রিচার্জ করিয়ে দিবে। আপনি দেন ওই অ্যামাউন্টটা ডলারে যখন কনভার্ট হয়ে যাবে, সেই ডলার দিয়ে আপনি যে কোনো কিছু পারচেস করতে পারবেন, বা অথবা আপওয়ার্কে আপনি এই বিলটা পেমেন্ট করতে পারবেন। বিলটা কি আপনি পেমেন্ট করতে পারবেন। স্যার, জি। যখন আমি টাকাটা দিব ব্যাংকে, টাকা দেওয়ার পরে ওটাকে তারা এন্ডোর্স করে আমার পাসপোর্ট এন্ডোর্স করবে, এন্ডোর্স করে ডলার চেঞ্জ করবে, তখন স্যার বাংলাদেশ ব্যাংকে আমাদের থেকে তখনই চার্জটা কেটে নেবে, ট্যাক্সটা রেখে দিবে, নাকি যখন আমরা খরচ করবো ডলারটা তখন চার্জটা কাটবে? যখন খরচ করবেন তখন $15 চার্জ, সরি 15% চার্জ কাটবে। আমার আহ, মানে ডলার থেকে, প্রতি ডলার থেকে 15% তারা কেটে নিবে? জি। যেমন ফেসবুকে অ্যাড রান করতে গেলে আপনার যদি বাংলাদেশের লোকাল আপনি ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করেন, আপনার 15% ভ্যাট কেটে নেয়। এটা কোন ব্যাংকে যাব? যাদের পাসপোর্ট আছে আপনারা ইভিএল টা ইউজ করতে পারেন। যেমন আমি ইভিএল এর হচ্ছে লাইফ স্টাইল ভিসা কার্ডটা ব্যবহার করি। মোটামুটি এখন সকল ব্যাংকই দেখা যায় ডুয়াল কারেন্সি কার্ড দেয়, যদিও বা এখন বন্ধ রাখছে কিনা আমি জানি না। মাঝখানে আমাদের যখন ডলার ক্রাইসিস ছিল তখন হচ্ছে আপনার ডলার ইন্ডোর্সমেন্টও বন্ধ করে দিছিল। সো এখন মেবি চালু হয়েছে। স্যার ইসিবি ভালো হবে না স্যার? ম্যাম বলছিল ইসিবি ভালো হয়। আপনার হচ্ছে যে কোনো নেন না, কোনো সমস্যা নেই, কারণ কার্ড তো আপনার ভার্চুয়াল একটা, মানে আপনি সরি একটা প্লাস্টিক কার্ড দিয়ে, ওই কার্ড দিয়ে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে পারবেন। ডলার থাকলে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। এবার যদি সেটা রূপালী সোনালী ব্যাংকও হয়, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে স্যার এটা কি স্যার, কার্ডটা কি স্যার মাস্টার কার্ড রাখবো না ভিসা কার্ড রাখবো? মাস্টার কার্ড তো আপনাকে দিচ্ছে না, এরা তো দিচ্ছে আপনাকে ভিসা কার্ড। মাস্টার কার্ড আপনি কিভাবে পাবেন? জাস্ট ভিসা কার্ড দিচ্ছে ওরা না? জি। ওকে স্যার। ভাইয়া স্যার এমএক্স থেকেও কি প্রত্যেক পেমেন্ট করা যায়? এমএক্স থেকে ওইটা বিডিটি থাকে তো ওইটা পেমেন্ট করা যায় না, তবে ডলার যদি থাকে তাহলে করতে পারবেন। ডুয়েল কারেন্সি থাকতে হবে, মেন কথা হচ্ছে ডুয়েল কারেন্সি থাকতে হবে। হ্যাঁ, স্যার এটা মাল্টি প্রত্যেক কারেন্সি ডলারে কি আছে। 15% দেয়? প্রত্যেক জি। ডলারে মানে এক এক ডলারে নাকি? জি। জি জি, এক এক ডলারে। এক ডলারে 15% মানে কিরকম এটাই তো কাটবে? রুলস। এটাই তো বাংলাদেশ ব্যাংকের রুলস। আপনি বাংলাদেশে বসে বাইরের কোনো কিছু যদি আপনি পারচেস করেন, কোনো সার্ভিস যদি আপনি নেন, আপনার ওই যে কার্ড দিয়ে আপনি পেমেন্টটা করবেন, ওর ওই প্রতিটা আপনার $1 এগেনস্টে আপনার 15%, 15% আপনার ভ্যাট তারা কেটে নেবে। মানে আপনার হলো বিজিতে আপনার 1,000 টাকায় আপনার 150 টাকা ওরা কেটে রাখবে। এরকম এই জন্য তো যারা, অনেক বেশি। হ্যাঁ, যারা ফেসবুক মার্কেটিং করে, দেখেন ফেসবুকে অ্যাড রান করে, আপনারা জানেন কিনা আমি জানি না, হয়তোবা জেনে থাকবেন। ফেসবুকে অ্যাড রান করতে গেলে যদি আপনি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, যদি আপনার বিন নাম্বার না থাকে, আপনার 30%-এর মতো কিন্তু কাটবে। 15% হচ্ছে ওই যে আমাদের হচ্ছে ফেসবুক কাটে, আর 15% কে কাটে? 15% হচ্ছে বাংলাদেশ সরকার, ব্যাংক। সরকার কাটে। তাহলে এখানে 30%, মানে এই যে যারা অ্যাড রান করে তারা কেন এত বেশি টাকা চার্জ করে? এখন তো $1 সমান সমান 160 টাকা করে মনে হয় না, যারা লোকাল অ্যাড রান গুলো করে। বাট হচ্ছে যখন হচ্ছে আমরা, যারা হচ্ছে আমরা আমি কি করি, আমার হচ্ছে পেইনিওর কার্ড আছে।
সো পেইনিওর দিয়ে আমি অ্যাড রান করি। আমার যদিও বা লাইফ স্টাইল ইবিএল এরটাও নিয়ে রাখছি, মাঝে মাঝে এটা যখন ইউজ করার প্রয়োজন পড়ে তখন করি, তাছাড়া করি না। তবে আমি অ্যাড রান করার সময় আমার পেইনিওর কার্ডটা ব্যবহার করি। সো পেইনিওর যখন হচ্ছে আমার দেখা যায় আমি কারো কাছ থেকে ডলার নিয়ে অ্যাড রান করি, কিংবা আমার আপওয়ার্কের আর্নিং ব্যালেন্স, সরি ফাইবার আর্নিং ব্যালেন্স বা আপওয়ার্কের আর্নিং আর্নিং ব্যালেন্স দিয়ে আমি অ্যাড রান করি, তখন দেখা যায় কি আমি বিন নাম্বার তো এখন এভেলেবেল পাওয়া যায়, আপনারা তো জানেনই বিন নাম্বারের বিষয়টা অত ঝামেলা নেই। বিন নাম্বার অ্যাড করা থাকলে 15% এখান থেকে বেঁচে গেল স্যার। আর আপনি পেইনিওর কার্ড দিয়ে অ্যাড রান করলে আপনার 15% বেঁচে যাবে, কারণ পেইনিওর কার্ড তো আর আমার বাংলাদেশি না। স্যার তাহলে এই নিয়মটা আপনার আমরা খুলবো কিভাবে? পেইনিওরের কার্ড নিতে গেলে আপনার রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে আপনার হচ্ছে $100 ট্রানজেকশন থাকতে হবে। $100 পেইনিওর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর $100 ট্রানজেকশন থাকলে আপনি একটা কার্ড অর্ডার দিতে পারবেন। ভার্চুয়াল কার্ড অর্ডার দেওয়া যায়, আবার প্লাস্টিক কার্ড অর্ডার দেওয়া যায়। ভার্চুয়াল কার্ড বা প্লাস্টিক কার্ড, ভার্চুয়াল কার্ড বলতে কি, একটা কার্ডে মানে আপনি জাস্ট এটিএম বুথে পুশ করতে পারবেন না, তাছাড়া কার্ড নাম্বার সিভিভি কোড সবকিছু দেওয়া থাকবে, পিন নাম্বার সবকিছু দেওয়া থাকবে। আর প্লাস্টিক কার্ড যদি নেন, যেভাবে আপনাদের এটিএম কার্ড যেগুলো থাকে, ওরকম একটা কার্ড আপনার হচ্ছে আপনার প্রোভাইড করা অ্যাড্রেসে তারা পাঠিয়ে দেয়, 1 থেকে 1.5 মাসের মধ্যে তারা পাঠিয়ে দেয়। দেন ওইটা দিয়ে আপনি আমাদের বাংলাদেশে যে কোনো এটিএম বুথ থেকে আপনি উইথড্র করতে পারবেন, কারণ এটা হচ্ছে মাস্টার কার্ড। সো মাস্টার কার্ড আমাদের বাংলাদেশের সকল ব্যাংকের এটিএম বুথে একসেপ্ট করে, উইথড্র করতে পারবেন। তো ওই উইথড্রতে আপনার প্রতি ট্রানজাকশনে মেবি $1 করে কেটে নেয়। এটিএম বুথ থেকে যদি আপনি উইথড্র করেন, যত টাকায় উইথড্র করেন না কেন $1 কাটবে। আর ওই মাস্ট আমি এই জন্য প্লাস্টিক কার্ডটা অ্যাভয়েড করি, মানে আমার নেওয়ার দরকার নেই, আমার হচ্ছে দরকার অ্যাড রান করে আমি ভার্চুয়ালটা হলেই হলো। স্যার ট্রানজেকশনটা তো পায়োনিয়ারটা ভালো আপনাকে হবে না স্যার, পাইপালটা ভালো হবে? পেপাল তো আমাদের দেশে অথরাইজড না, আপনি পেপাল কি? পেপাল না স্যার, পাইপাল। পাইপাল তো আমি কখনো শুনিনি। আমি তো পেপার দেখছি স্যার হবে। পাইপাল স্যার, ওখানে ট্রানজেকশন করতে হয় না। ওখানে ওরা সরাসরি স্যার অ্যাকাউন্ট করার পরে একটা স্পেলিংটা বলেন। ভার্চুয়াল কার্ড দিয়ে দেয়। PYYPL, পাইপাল ওইটা। হতে পারে, এখন তো অনেক কার্ড আছে, আপনার অনেক ধরনের কার্ড আছে, যে সকল কার্ডগুলো দিয়ে আপনার অ্যাড রান করার জন্য অনেকে ইউজ করে থাকে ফেসবুকে। এখন স্যার নতুন অবস্থায় আমরা স্যার মানে ট্রানজেকশন দেখাবো কিভাবে? তাহলে স্যার আমাদের অ্যাড রান করার ক্ষেত্রে স্যার ওই যে ট্যাক্স কাটতেছে, আর যদি আমরা ওই যে প্লাস্টিকের কার্ড দিয়ে যদি আমরা ইউজ করি। নতুন অবস্থাতে ট্রানজেকশন দেখাবেন কিভাবে? পেইনিয়রে, তাই না? জি স্যার। বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে হয়তো আপনি কারো কাছ থেকে $100 নিলেন, তার কাছ থেকে নিলেন, হ্যাঁ ওইটাও একটা ট্রানজাকশন হতে পারে। তবে আমার মনে হয় পেইনিয়রের যেটা রুলস, এটা যদিও বা আমি ডিটেলস জানি না, হয়তো মার্কেট প্লেস থেকে আপনাকে উইথড্র করতে হবে, অথবা না মার্কেট প্লেসও লাগবে না, আপনি কারো কাছ থেকে $100 নিলেন, ধরেন আমি এরকম করলেন, আপনি একজনের কাছ থেকে $100 নিলেন, তার মানে কি পেইনিয়রের রুলস অনুযায়ী আপনার $100 ট্রানজাকশন হয়ে গেল, তখন আপনি কার্ড অর্ডার করতে পারবেন। দেন ওই $100 আপনি আবার কাউকে দিয়ে দিলেন অথবা উইথড্র করে ফেললেন, তাহলেই তো হলো, আপনার তো লস বেশি হবে না, হয়তো বা 200-400 টাকা লস হবে এই আর কি। এটা তো শিওর হয়ে আমাদের করতে হবে, আনশিওর হয়ে তো করলে এটা হবে না। যে আপনার পেনের যেটা রুল আর রুলস আছে, তো এটা কি এইভাবে ট্রানজেকশন করলে হবে নাকি আমাদের এই কোনো ক্লায়েন্টের সাথে মানে ট্রানজেকশন করতে হবে যে আচ্ছা আমাকে একটা তার কথা, আপনার একটা একটা অ্যান্সার দেন, আপনি যে ক্লায়েন্টের সাথে ট্রানজেকশন করতেছেন নাকি কোনো একজন ব্যক্তির সাথে করতেছেন, এটা পেইনিয়র কিভাবে বুঝবে? এইটাই তো, মানে এটা তার মানে মানে আপনি যদি কারো কাছ থেকে, আপনার ফ্রেন্ডের কাছ থেকেও যদি নেন, ওইটা ক্লায়েন্ট হিসেবে কাউন্ট হবে, কারণ ওইখানে তো বোঝার কোনো ওয়ে নেই। ও তো আমার ক্লায়েন্টও হতে পারে, আমি যার কাছ থেকে নিচ্ছি, আর সে যেই হোক না কেন আমার ক্লায়েন্টও তো হতে পারে। সো পেইনিয়র আপনি যে কারো কাছ থেকে $100 ট্রানজেকশন করলে আপনাকে কার্ড অর্ডার করার অপশনটা তারা দিয়ে দেয়। স্যার বাংলাদেশ থেকে স্যার ওই যে মানে ব্যাংকের যে কার্ডটা স্যার, আপনি বললেন ট্যাক্সটা স্যার ওই যে বিন নাম্বারের মাধ্যমে স্যার কমানো যায়। বিন নাম্বারটা পাবো কিভাবে তাহলে? বিল জানা গেল। নাম্বার পাবেন কিভাবে আমি আপনাকে জাস্ট বলি, যদিও বা এটা ইললিগেল, তারপর বিন নাম্বার আমাদের রাস্তাঘাটের আশেপাশে বিভিন্ন শোরুমে দেখবেন তারা বিন নাম্বার টানিয়ে রাখবে, এখান থেকে নিয়ে নিতে পারে। বুঝতে কিরকম পারছেন? এটা? অ্যাকাউন্টে স্যার, আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হবে না নেক্সট টাইম? তো হয় না ভাই, বিন নাম্বার আমার মনে হয় লাগেও না, বিন নাম্বার মানে উল্টা পাল্টা আপনার বিন নাম্বার যত ডিজিটের অত ডিজিট টাইপিং করে দিলেও মনে হয় বসে যায় ফেসবুকে। এ- এটা কি বলতেছেন ওই যে আপনার ট্রেড লাইসেন্সের যে নাম্বারটা এটা? না ট্রেড লাইসেন্স ওইটা আলাদা নাম্বার, বিন থাকে আলাদা।
বিন নাম্বার থাকে আলাদা, BIN লেখা থাকে, আর ট্রেড লাইসেন্সে কিন্তু বিন থাকে না, এটা টিন নাম্বার থাকে। 3 নাম্বার থেকে, হ্যাঁ। পিন আর ট্রেড হচ্ছে হলো লাইসেন্স। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আর হচ্ছে হলো ট্রেড লাইসেন্স হচ্ছে টিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে টিন। দুইটা ডিফারেন্ট, একটা হচ্ছে ইম্পোর্টের জন্য আর একটা হচ্ছে হলো ট্যাক্স এরিয়ার জন্য। জি। তো দেখবেন ওই যে আপনি বিভিন্ন সুপার শপ গুলোতে যাবেন, ওরা কিন্তু দোকানে টানিয়ে রাখে, আমি দেখেছি অনেকে ওইখান থেকে ছবি তুলে ওইটাই ইউজ করতে, কারণ এটা। বিন নম্বরটা স্পেশালি বড়দের, বড় ব্যবসায়ীদেরকে দেওয়া হয়, যারা স্পেশালি ইম্পোর্ট করে বাইরের দেশ থেকে। ওরাই আচ্ছা, এই যে বিন আর বিন নাম্বার নাম্বারটা লিখে পেয়ে আপনি খালি, থাকে। এটা বিন আমি নাম্বার লিখে আপনি ব্যাংকে ফেসবুকে কাজ সার্চ দেন, দেখবেন বিন নাম্বার বিক্রি করে করেছি তো, অ্যাড আমি চলে আসবে। জানি। বিন নাম্বারের যদি 15% আমরা ফেসিলিটি পাই, তাহলে কি আমরা, যদি আমাদের ট্রেড লাইসেন্স থাকে, ওই ট্রেড লাইসেন্সের কোনো ফেসিলিটি পাবো না? না না, ট্রেড লাইসেন্সের কোনো কোনো বেনিফিট নেই। ঠিক। আচ্ছা, তা এখন হচ্ছে যেটা বলছিলাম, যেহেতু আমাদের এখানে আপওয়ার্কে আবেদন করতে গেলে কানেক্ট লাগবেই, সো কানেক্ট আপনাদেরকে পারচেস করে নিতে হবে। কানেক্ট আপনাদেরকে কি করতে হবে? পারচেস করে নিতে হবে। সো এর জন্য হচ্ছে আপনাদের প্রয়োজন পড়তেছে ডলার, আর ডলারের জন্য প্রয়োজন পড়তেছে একটা ভিসা কার্ড, আর ভিসা কার্ডটাকে আপনাকে ডুয়েল কারেন্সি করতে হবে, ডুয়েল কারেন্সি করার জন্য প্রয়োজন পড়তেছে আপনার কি? পাসপোর্ট। পাসপোর্ট। সো পাসপোর্টটা তাহলে কি দাঁড়াচ্ছে? ম্যান্ডেটরি। স্যার পাসপোর্ট আছে, প্রবলেম না, কিন্তু স্যার আপনি বলেন 15% ট্যাক্স বাংলাদেশ ব্যাংক কাটে, এটা স্যার কমানোর কোনো ওয়ে আছে? এইটার কোনো ওয়ে নাই। কোনো সার্টিফিকেট কোনো কিছু যদি আমি জমা করি যে তারা কম রাখবে, এরকম কোনো ওয়ে নাই না স্যার? না না, এখানে এটা, এটা রুলসই ওদের রুলস, বাংলাদেশ ব্যাংকের রুলস। ইভেন যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও যদি কোনো কিছু পারচেস করে, ওনারও কাটবে, অটোমেটিক সিস্টেম তৈরি করা আর কি। এখানে তো বলতেছেন যে আপনি 15% কাটবে বাংলাদেশ ব্যাংক, তারপরে 15% হলো বাংলাদেশ গভর্নমেন্ট। আপনি না না টোটাল না, কাটতেছে বাংলাদেশ তাহলে? ব্যাংক গভর্নমেন্ট না, এভাবে না। 15% কাটে ফেসবুক, 15% কাটে আপনার বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, টোটাল আপনার কাটবে হলো 30%, তারপরে আবার ওই যে কাজের উপরে যেটা, ওটা হলো 10%, এটা হলো পরে। আপনি কোত্থেকে কোথায় চলে গেলেন? কাজের উপরে তো এটা আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন, আপওয়ার্ক থেকে আপনার হচ্ছে কি কাটবে হচ্ছে 10%। আর আমি যেটা আচ্ছা বলতেছিলাম, এটা ফেসবুকে অ্যাড রান করার সময়। আচ্ছা আচ্ছা। দুইটা আলাদা না, একটা হচ্ছে কাজ আর একটা ফেসবুকে তাহলে অ্যাড রান করবেন তো। আপনি যদি ফেসবুকে যদি অ্যাড রান করেন, আপনার তাহলে কাটতেছে 30% 30%। টোটাল। জি। হ্যাঁ, কিন্তু যদি আপনি ইউটিউবে এসে নিয়ে আপনি কাজ করেন, তাহলে তো আর আপনার ওখানে তো কোনো এই যে আপনার 30% কাটবে না। আপনি আর কি ইউটিউব ওইটার সাথে কোনো? বলতে আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন, তাই তো? আপনি যখন গুগল হ্যাঁ। অ্যাডসেন্স এর মাধ্যমে যখন আপনি অ্যাড রান করবেন, তখন আপনার শুধুমাত্র, আমি যতটুকু জানি, বাংলাদেশ ব্যাংকের ওই ট্যাক্সটাই কাটা হয়। আচ্ছা, মানে আমি যদি শুধু এসিও নিয়ে কাজ করি, ওই সেক্ষেত্রে আমার শুধু 15%ই কাটবে, ওটার জন্য আর ওই যে ফেসবুক যে আরো 15% বা এরকম আরো কাটবে না? এটা আমি বুঝলেন? একদম 100% যে কনফার্ম তা না, তবে আমি যতটুকু জানি ফেসবুকে শুধু 15% ভ্যাট কাটে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি। গুগল মনে হয় কাটে না, তবে এটা আপনারা য- কনফার্ম করে নেবেন। যদি যদি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি তাহলে, আর ফেসবুক অ্যাড এর বাইরে কাজ করলে আর কাটবে না। আর না, এটা আমাদের আর কনফার্ম হইতে হবে। ভাই ফেসবুক না, যেটা। পুরো মেটা, মেটাতে যদি আপনি কাজ করেন তাহলে মেটা আপনার 15% কেটে দিবে। আচ্ছা, তাহলে আমাদের যে এসইও আছে, এটা তো ম্যাটার মধ্যে না? এসইও বলতে কি, আপনি জাস্ট হচ্ছে গুগল অ্যাডস অথবা হচ্ছে আপনি ইউটিউব, মানে ইউটিউবে কোনো অ্যাড রান করলে সেই ক্ষেত্রে এটাই তো বোঝাতে যাচ্ছেন, তাই না? না না না, আপনার এসইও তো আপনার, ধরেন আমি ওয়েবসাইটে ওয়েবসাইটে এসইও করলাম, হ্যাঁ, বা আপনার যে এটা করলাম, এটা তো আপনার যে আপনার ম্যাটার মধ্যে পড়তেছে না। ওয়েবসাইট এসইও করলে কি আমাদের মানে কোনো ডলার খরচ করতে হয়? না স্যার, এসইউ তো স্যার কোনো ডলার খরচ হওয়ার কথা না, যদি আমরা ক্যাম্পেইন রান করি, অ্যাড রান করি, তাহলে স্যার ওইখানে আপনি যদি আপনার পেমেন্ট করতে হবে। ওয়েবসাইট, জি, আপনি যদি আপনার ওয়েবসাইটটা যদি গুগলের সার্চ রেজাল্টে
অ্যাড হ্যাঁ। রানের মাধ্যমে যদি আপনি শুরুর দিকে আনতে চান, মানে গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড রান করে সেটাকে শুরুর দিকে আনতে চান, তখন তো আপনার গুগলকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আর এসইও করলে তো আমাদের কোনো টাকা দিতে হয় না। এসইও তো আপনি নর্মালি আপনি এসইও করতেছেন আপনার জি ওয়েবসাইট। স্যার, নর্মাল এসিও করা যায়, ওটাতে টাকা নেয় না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে, ফাইন। আহ চ্যাট বক্সে মেবি অনেক কথা আসছে বা স্যার পেমেন্টের ব্যাপারটা স্যার অন্য, মানে পেমেন্টের তো ক্লাস হবে, আমাদের যে দেওয়া আছে শিডিউল ওখানে দেওয়া ছিল, হ্যাঁ, আমাদের স্যার ওই সময় আলাপ করি। এখন আমাদের স্যার আজকে স্যার আপওয়ার্কের এটা স্যার কমপ্লিট করলেন না যে? জি জি, এটা কমপ্লিট তো করে ফেলছি, এখানে তার আমি সাবমিট করব না। হ্যাঁ, আমি তো সাবমিট করবো না। আমি চ্যাট বক্সে এখানে কি অন্য দেশে চলে যান তাহলে কাটতে পারবে না। হ্যাঁ, এটা ভালো কথা, অন্য দেশে যান আর কাটবে না। আহ যাবো ভাই, আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমাদের মূলত হচ্ছে দেখেন, আপওয়ার্কের যে বিষয়টা, যে একটা জবে অ্যাপ্লাই করার সময় আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে বায়ার কি চেয়েছে। জাস্ট একটা সিম্পল একটা মেথড অ্যাপ্লাই করবেন কি, আপনার বায়ারের জায়গায় নিজেকে দাঁড় করাবেন। আমি আরেকবার বলি, মানে কি, আপনার বায়ারের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে এইটা চিন্তা করবেন যে আমি এটা জব পোস্ট করছি, কে কি লিখে আবেদন করলে আমি তাকে নক দিব। এই চিন্তাটা আনবেন, মানে একটা জব পোস্ট বায়ার করছে যে মূলত হচ্ছে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হবে। হুম, পিক্সেল সেট আপ দিতে হবে, ধরে নেন সাপোজ। এখন আপনি দাঁড় করাচ্ছেন, মানে আমি জব পোস্ট করছি ফেসবুক পিক্সেল সেট আপ দিতে হবে। তার মানে আমি কাকে হায়ার করবো, যে মূলত হচ্ছে ফেসবুক পিক্সেলের এর আগে কাজ করে এক্সপিরিয়েন্স আছে, পিক্সেলে যদি কোনো প্রবলেম হয় সেগুলো সে সলভ করতে পারে। হুম, তার মানে যারা হচ্ছে এই বিষয়গুলো জানে তাকে আমি হায়ার করবো। তো এই কথাগুলো আপনার রাখতে হবে কভার লেটার। এই কথাগুলো রেখে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে। এবং সে যেহেতু এটা চিন্তা করছেন আপনি বাইরের জায়গায় যে কাজ করার এক্সপিরিয়েন্স, তার মানে প্রিভিয়াস কোনো কাজের একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। এখন কথা হচ্ছে যদি করা না থাকে, না করা থাকলে তো আর কোনো কিছু করার নেই। তবে আপনাদের যেগুলো, আমি আবারও বলি, যে সকল কাজের হচ্ছে প্রিভিয়াস কোনো আপনারা স্ক্রিনশট বা এক্সপিরিয়েন্স আপনারা add করতে পারবেন বা দেখাইতে পারবেন, ওই সকল জবে অ্যাপ্লাই করেন। কারণ আপনাদের হাতে অপশন তো খুবই সীমিত, কানেক্ট আপনাদেরকে কি করতে হয়, প্রথমত হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে। 10টা কানেক্ট মানে $1.5, তার সাথে আরো 15% ভ্যাট ট্যাক্স ধরে নেন না। তো তার মানে কি, আমাদের ভালো একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে একটা জবে অ্যাপ্লাই করতে। মানে একটা জবে অ্যাপ্লাই $2। করতে আমাদের $2 যদি যায়, বাংলাদেশি টাকায় এখন বলতে গেলে $2 সমপরিমাণ হচ্ছে আপনার 200-250 টাকার মতো। মানে আপনি জবে অ্যাপ্লাই করবেন 250 টাকা ইনভেস্ট করে, কিন্তু আপনি কনফার্ম না কাজ পাবেন কি পাবেন না। তাহলে ওরকম জবে অ্যাপ্লাই করা উচিত যেটাতে আপনি মোটামুটি কনফার্ম থাকবেন। যদি বাইরে আপনার প্রপোজালটা যদি সে পড়ে, তাহলে আপনি উইন হতে পারেন। এরকম একটা ধরনের জবগুলোতে আবেদন করা উচিত। ওকে, ফাইন। তো আহ আমাদের আজকে 4 নাম্বার ক্লাস, নাকি না 5 নাম্বার? ফ্রিল্যান্সিং ক্লাস কত নাম্বার? 5 নাম্বার। 4 নাম্বার। না, 5 নম্বর আই থিংক। 5 নাম্বার। সেটাই, আমি তো জানি একটা এক্সট্রা ক্লাস আমরা করতেছি, 5 নাম্বার ক্লাস। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা এক্সট্রা ক্লাস করা হয়েছিল ফাইবারের উপর। হ্যাঁ, ফাইবার উপর, তাই না? তো এখন হচ্ছে এই শিখনের সাথে তো আমার তারা আমাকে জানিয়েছিল 6টা ক্লাস। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যে গুগল ড্রাইভের লিঙ্কটা দেওয়া আছে আমার কাছে, যেখানে ভিডিও আপলোড করি, সেখানে 6টা ক্লাসই দিয়ে রাখছে। তো আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসটা থাকবে গ্লোবাল ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস। আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, সেই বিষয়ে থাকবে, সো আমরা তো সেই বিষয়ে সেই ক্লাসটিতে আলোচনা করব। তো স্যার কিছু গোপন ট্রিক্স শেয়ার করেন বলছিলেন। কিছু গোপন ট্রিক্স বলতে অত গোপন নাই, এখন সবকিছুই অ্যাভেলেবেল পাবলিকলি হয়ে গেছে, সমস্যা নাই। তবে আমি যা জানি সেটা আপনাদেরকে একটা জাস্ট প্রেসক্রিপশন আপনাকে ধরিয়ে দিব। সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন, আমার যে প্রেসক্রিপশনের একটা ডেডলাইন থেকে 1 মাসের মধ্যে একটা পজিটিভ একটা ফিডব্যাক, সো ইনশাল্লাহ পাবেন যদি ওই প্রেসক্রিপশনটা আপনারা অ্যাপ্লাই করেন। ইনশাল্লাহ সেটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে, ঠিক আছে। চ্যাট বক্সে কারো কোনো কোশ্চেন আছে? 5টা, ও ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের হচ্ছে
এই আপনাদের তো ডিজিটাল মার্কেটিং আপনারা শেষ করছেন, শেষ করার পর মোটামুটি আপনার হচ্ছে এখন ফ্রিল্যান্সিং ক্লাসও ধরতে গেলে শেষের দিকে আছে। তো আপনাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা, এই শিখনের কোর্স কারিকুলামটা কিন্তু আমি জানি অনেক ভারী। এখানে কিন্তু এসইওটাও আপনাদেরকে দেখানো হয়। হ্যাঁ, এসইওটাও দেখানো হয়। ইভেন আপনাদেরকে অনেক ডিপলি আপনাদেরকে অনেক কিছু দেখায়। এখন বিষয়টা হচ্ছে হয়তোবা আপনারা এখানে একাধিক ব্যাচের স্টুডেন্ট, আপনাদেরকে মার্কস করে ফ্রিল্যান্সিং ক্লাসটা দেওয়া হচ্ছে। তো ফ্রিল্যান্সিং ক্লাসটার মধ্যে আপনাদের হচ্ছে কি, আমাকে যেটা বলা হয়েছে যে দুইটা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস এবং হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এটার উপর 6টা ক্লাস। ওকে ফাইন। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন, এর মধ্যে কিন্তু আপনারা এই যে 6টা ক্লাস বা 7টা ক্লাস আপনাদেরকে যা দেখাবো, এইটাই যে শেষ তা কিন্তু না। আপনাদেরকে এই এটার বাহিরেও আরো অনেকগুলো ওয়ে আছে। আপনারা guru.com এর নাম শুনছেন? এনিওয়ান? guru.com এই নাম শুনছি। এটা কিসের জন্য বলেন তো? এটা কি গুগলে সার্চ দিয়েন না কেউ? জানি না স্যার, শুনি নাই। guru.comটা কিন্তু এসিও কাজ করার জন্য একটা ভালো একটা মার্কেট প্লেস। মানে এখানে এসিও জব পাওয়া যায়, এসিও রিলেটেড। তো যারা এসিও নিয়ে ভালো এক্সপার্ট বা দক্ষ, এসিও নিয়ে আগাতে চাচ্ছেন, তারা কিন্তু এই guru.comটাকে ফলো করতে পারেন। মানে এই মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। সেই ক্ষেত্রে ইউটিউবে ভিডিও দেখে নিন বা কিভাবে কি করতে হয়। সো guru.com এ এসিও রিলেটেড প্রচুর কাজ পাওয়া যায়। মানে কিছু কিছু মার্কেট প্লেস আছে কিছু কিছু ক্যাটাগরির জন্য বেস্ট। যেমন আমি মনে করি guru.comটা হচ্ছে, আমি না, এটা সবাই, guru.comটা এসইওর জন্য স্পেশালিস্ট আছে। আর freelancer.com এটা আবার গ্রাফিক ডিজাইন, যারা যারা নিউবি গ্রাফিক ডিজাইনার তাদের জন্য বেস্ট। কেন? কারণ এখানে কন্টেস্টের অপশন আছে। সো কন্টেস্টের নতুনরা উইন হওয়ার চান্সটা অনেক ভালো থাকে যদি আপনি ভালো ডিজাইন করেন। সো গুগল এই ডট কমে কি আপনার ওই যে অ্যাকাউন্ট খুলতে হবে তো না? কিসে? গুরু গুরু.com এ যদি guru.com একটা, অ্যাডসেন্স নিয়ে আগাই। হ্যাঁ এসইও নিয়ে অবশ্যই প্রোফাইল ক্রিয়েট করতে হবে, কারণ ওইটা একটা মার্কেট প্লেস না? আচ্ছা, ভাইয়া ফ্রিল্যান্সিং ওইখানে ডট কি কমও তো। ফাইবারের মতো, মানে গিগ দিয়ে রাখতে হয় নাকি আপওয়ার্কের মতো পয়েন্ট? ওইটা আপওয়ার্কের মতো। ওইটাও আপনার এই যে কানেক্ট সিস্টেম। জি। আমি যদি এখানে লিখি অন পেজ, এটা কি সার্চ করতেছে, জব না পোস্ট? হোয়াট স্কিল আর ইউ লুকিং ফর? আচ্ছা দেখি, রাইটিং লিখে সার্চ দিলে কি আসে। এটা গুরু.com না? হ্যাঁ, এখানে ইন্ডিয়ানরা অনেক বেশি এবং এটা একটা ভালো একটা মার্কেট প্লেস। যদিও বা অতটা সবাই জানে না, বাট জানে, অনেকেই জানে, অতটা না, ভুল কথা, অনেকেই জানে। তবে এটা মোটামুটি এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য বেটার। ওকে ফাইন। তো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, গুরু.com এ আপনি হচ্ছে যে দেখালেন এখান থেকে আমরা হচ্ছে এসইও পারপাসে হচ্ছে করতে পারবো, মানে জব খুঁজতে পারবো, এই তো? জি, শুধু আচ্ছা, তাহলে ভাইয়া ওইখানে আপনি যে ফাইন্ড জব ক্লিক করছিলেন, ওখানেই কি হচ্ছে জব, ফাইন্ড জব ক্লিক করলে ওখানে কি জব গুলো আসবে, দেন আমি ওখান থেকে অ্যাপ্লাই করব নাকি হচ্ছে অন্য কোনো আদার অপশন আছে? ওইখানে তো ফর্মালি আপনাকে আগে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, পোর্টফোলিও অ্যাড করতে হবে। হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা। কমপ্লিট করে দেন হচ্ছে ফাইন্ড জবে গিয়ে আপনি জব পাবেন, তারপরে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এন্ড এখানে তো ভাইয়া কন্টেন্ট রাইটও দেখলাম, এসইও কন্টেন্ট রাইট, এটাও তো এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আমার গুরু.comটা টোটালি হচ্ছে এসইও পারপাসেই হবে, এর না বাইরে আর কোনোই হবে না? না 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 না, এখানে সব স্কেলেরই কাজ পাওয়া যায়। আমি ও আপনাকে আচ্ছা আচ্ছা। বোঝাতে ভুল করছি। বিষয়টা হচ্ছে যে এখানে আপনার সকল স্কিলেরই জব পাওয়া যায়, তবে এসইও রিলেটেড জব পোস্ট এখানে বেশি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। টপটাল একটা মার্কেট প্লেস আছে যেখানে বলা হয় সারা দুনিয়ার টপ 3% ফ্রিল্যান্সার বা এক্সপার্ট তারা এখানে কাজ করে। মানে টপ 3%, শুধুমাত্র ফ্রিল্যান্সার না, এদের মধ্যে যারা 3%, যারা খুবই হাইলি এক্সপার্ট, এরা শুধু এই মার্কেট প্লেসে কাজ করে। এই মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করতে মনে হয় একটা এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি আছে কত টাকা জানি আপনার দিয়ে প্রোফাইল খুলতে হয়, কত ডলার দিয়ে আমি জানি না, অনেক আগে এটা নিয়ে রিসার্চ করে দেখছিলাম। ওইটা মূলত হচ্ছে আপনার যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য বেস্ট।
মানে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, ওইখানে অন্যান্য স্কিলও আছে, বাট ওয়েব ডেভেলপার যারা তাদের জন্য ওইটা বেস্ট। সো এরকম কিছু ডাইমেনশন মানে বা আমাদের স্যার ক্যাটাগরি। সাইটটার নাম কি স্যার? টপ টাল, TOP, টপ TAL, টাল, টপ টাল। ভাই এই টপটালে কি অ্যাড ফি দিতে হবে? আমি এটা কনফার্ম না, তবে আগে জানতাম এটার একটা ফি আছে। আচ্ছা। আর আরিফ ভাই, এই যে এই ফাইবার প্লাস এই যে আপওয়ার্কে আপনার এসিওর ইয়ার ইয়ার ফিউচারটা কি? মানে ফাইবার বা আপওয়ার্কের এসইওর মানে ডিমান্ডের ব্যাপারে জানতে চাচ্ছেন? হ্যাঁ। অবশ্যই আছে। ওগুলো তো এক নাম্বার, আপনার 2 নাম্বার মার্কেট প্লেস, ওইখানে আপনার অলওয়েজ সকল স্কিলের কাজ বেশি। আর এই গুরু.com, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার.com, ফ্রিল্যান্সার.com এ যদিও অনেক বেশি, তবে এই সকল মার্কেট প্লেস গুলো আপনার একটু কম জব থাকে আর কি, ওই সকল মার্কেট প্লেসের সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান। আমি আপনাদেরকে জাস্ট, যেহেতু আপওয়ার্কে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা তো কানেক্ট নেই, আবেদন করতে পারতেছি না, এই জন্য ফ্রিল্যান্সার.com, তারপরে টপটাল বলতেছি, গুরু.com বা এই ধরনের মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতে কি আপনারা আবেদন করতে পারেন। এখন একটা নতুন আরেকটা মার্কেট প্লেস যদিও বা বের হয়েছে, যদিও বা অতটা জনপ্রিয় হয় নাই, লেজিট নামে একটা মার্কেট প্লেস আছে maybe। লেজিট নাকি? লেজিট? হ্যাঁ দাঁড়ান, লেজিট ফ্রিল্যান্স, দেখি তো। স্যার টপটালে দেখলাম স্যার সব মানে বড় বড় কোম্পানির ওয়েব ডেভেলপার যারা আছে, কোডার যারা আছে, ওরাই শুধু আছে, যেমন স্যামসাং, স্পেস এক্স, অ্যাপেল, ফেসবুক এগুলা। জি, ওইখানে টপ 3% বললাম না, যে 3% হায়ার এই ব্যক্তি, হাই পার্সনরা থাকে। আচ্ছা, যাক এখানে দেখেন এই যে এটা লেজিট, এটা হচ্ছে রাশিয়ান একটা মার্কেট প্লেস। হ্যাঁ, রাশিয়ান একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এটা ফাইবারের মতো, সেম টু সেম ফাইবারের মতো। আপনি এখানে যাবেন, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কই ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে গিগ পাওয়া যায় মনে হয়, গিগ সিস্টেম। হ্যাঁ, এই যে গিগ সিস্টেম। ফাইবারের মতো স্যার। হ্যাঁ, সেম টু সেম। এবং এটাও আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, মানে হয়নি, বাট হচ্ছে। তবে অত ক্লায়েন্ট কিন্তু নেই। তবে কিছু কিছুতে হয়তো বা আস্তে আস্তে বাড়তে পারে, রাশিয়ান সাইড তো, বাড়তে পারে। লেভেল 3 মানে ফাইবার মতো লেভেল সিস্টেম দেখেন, প্যাকেজ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওই অনেকে ফাইবারের পাশাপাশি। এটা তো যদি আমরা মানে ওই হ্যাঁ, আমরা বলেন। যদি এটা তো অ্যাকাউন্ট রাখি, তাহলে তো ফিউচারের জন্য এটা মনে হয় আমাদের ভালো হবে। আমার কথা হচ্ছে, আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমি মাছ হ্যাঁ। ধরার জন্য যদি আমি 5টা বড়শি ফালাই, আমার চান্সটা বেশি থাকবে, আর একটা বড়শি ফেললে আমার চান্সটা কি কম থাকবে। স্যার লেজিটে তাহলে স্যার আমরা যদি মানে গিগ আপলোড করি, অ্যাকাউন্ট করে ফাইবারের মতো কপি করে, তাহলে স্যার মানে কাজ পাওয়ার চান্সটা আমার মনে হয় বেশি ফাইবারের থেকে। ট্রাই করে দেখতে পারেন। এখন ভাইয়া ফাইবার তো আর হচ্ছে আপনি টপ কখনো রেটেড, ট্রাই এখানে তো করছিলেন? আসলে না, কম্পিটিটর বেশি ভাইয়া। তো ফাইবার বাদে এখানে লেজিট যেটা বললেন এটা নট ব্যাড ভাইয়া। আমার মনে হয় কি এখানে যদি আমরা মানে অ্যাপ্লাইটা করে রাখি, অ্যাকাউন্ট খুলে দেন, গিগ দিয়ে রাখি, তারপরে যদি ভাইয়া ভবিষ্যতে এটাই ভালো এটা হবে। যদি আপে আল্লাহ চলে দিলে যায়। হতেও পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে ফাইবারের মতো এটাও যদি একসময় চলে যায় ওই র্যাঙ্কিং এ, তাহলে আমাদের হ্যাঁ। তো এটা এখন থেকে হচ্ছে প্লাস পয়েন্ট বলতে পারি। জি জি যেহেতু অবশ্যই। লেজিট, রাশিয়ান রাশিয়ান তারপরে একটা সাইট, হতেও পারে। গুরু.com যা যা আছে এগুলো সবগুলোতেই আমাদের উচিত মনে হয় না খুলে এমনি তো রাখা। আমাদের জুনুন ভাইয়া, এমনি তো আমাদের হচ্ছে হ্যাঁ। ই করা যাবে না, আপনার একটা সাইট কি দুইটা সাইটের উপর নির্ভর করা যাবে না। আমাদের মোটামুটি ফ্রিল্যান্সিং সাইটের যে কটা ই আছে সবগুলোতেই, মানে যেগুলো মোটামুটি ট্র্যাকিং আছে ওগুলো সবগুলোতে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। মানে একটার উপর জীবন তো শেষ ডিপেন্ড আর করে কি। রাখতে পারবো না, বুঝেন নাই? হুম, হুম। এই জন্য। জি, ওকে। আপনাদেরকে জাস্ট এগুলো একটু আইডিয়া দিয়ে রাখা, আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন, ইউটিউবে ভিডিও দেখে ট্রাই করবেন। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট ফাইন্ডিং এর বিষয়গুলো থাকবে। ওকে ফাইন, আমরা শেষ করবো। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।